হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুবিনা। আজকে আপনাদের সাথে আছি সিঙ্গাপুর থেকে অনলাইন ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মোটামুটি কয়েকজন জয়েন করেছেন। আমরা যেহেতু টাইম হয়ে গেছে, আমরা শুরু করছি। আজকে আমাদের টপিক গল ব্লাডার আল্ট্রাসাউন্ড। তো এটা আপনাদের হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে পড়ছে। গল ব্লাডার, লিভার, গল ব্লাডার, বাইল ডাক্টস, প্যানক্রিয়াস, স্প্লিন। তো এই কয়টা আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে দেখবো। গল ব্লাডার ইন পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ লিভার, গল ব্লাডারের নর্মাল অ্যানাটমি পড়বো, দেন প্যাথোলজিতে যাব। ওকে, সো নর্মাল অ্যানাটমিতে আপনারা জানেন যে গল ব্লাডারের তিনটা পার্ট থাকে: ফান্ডাস, বডি এন্ড নেক। ফান্ডাস, বডি, নেক। এবং গল ব্লাডারের একটা লুমেন আর একটা ওয়াল। সো আমরা যদি প্যাথোলজিতে যাই, লুমেন, ওয়াল, এভাবে আমরা ভাগ করব। নেকটা কনস্ট্রিক্টেড হয়ে একটা ডাক্ট আকারে আসে, সেটা হলো সিস্টিক ডাক্ট। আর লিভারে যত ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টস থাকে লিভারের ভিতরে, তারা মিলে যখন লিভারের বাইরে আসে এক্সট্রা হেপাটিক পোর্শন তৈরি হয়। এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেমের মধ্যে কি কি পড়ছে? অল ইন্ট্রাহেপাটিক মিলে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, দেন কমন হেপাটিক ডাক্ট, হেপাটিক রাইট এন্ড লেফট মিলে কমন হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক এন্ড সিস্টিক মিলে কমন বাইল ডাক্ট, সিবিডি, এন্ড সিবিডির সাথে প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে অ্যাম্পুল অফ ভ্যাটারে ওপেন করে। ঠিক আছে, তাহলে সিবিডি এন্ড প্যানক্রিয়াটিক ডাক্ট, আমরা অ্যাম্পুল অফ ভ্যাটার সেকেন্ড পার্ট অফ ডিডিনোমে যাচ্ছে। এটা আপনারা সবাই জানেন। অ্যানাটমিটা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেম। এন্ড ইন্ট্রাহেপাটিক মিন্স লিভারের ইনসাইডে থাকছে। আজকে আমরা গলব্লাডার নিয়ে কথা বলবো, বাট বাইল ডাক্টের যে বেসিক কনসেপ্টটা আপনারা জানেন যে বিলিয়ারি ডাক্টস গুলো বা বাইল ডাক্টস গুলো নর্মালি ভিজিবল হয় না আনলেস ডাইলেটেড। যদি ইন্ট্রাহেপাটিক গুলো আমরা পাই লিভারের ভিতরে কালো কালো টিউবের মতো, তাহলে আমরা বলি ইন্ট্রাহেপাটিক ডাইলেটেশন। এন্ড সিবিডি বা এক্সট্রাহেপাটিক ডাক্টস ডাইলেটেড হলে আপনারা ডাইলেটেড অবস্থায় ডাক্ট গুলো পাবেন। তো আমরা আজকে গলব্লাডার নিয়ে কথা বলবো। তিনটা পার্ট: ফান্ডাস, বডি, নেক। নেকটা অ্যাঙ্গেল হয়ে যায়, সো আমরা নেকের একটু পোর্শন দেখবো ইমেজে। তার আগে বলে নিই, গলব্লাডারের মেন ফাংশন হলো বাইলটা স্টোর করে, ক্যাপাসিটি 50 ml অ্যারাউন্ড বাইল ক্যাপাসিটি। গলব্লাডারের মেজারমেন্টের মধ্যে প্রথম যে মেজারমেন্ট আমরা পাচ্ছি লেংথ, দ্যাট মিনস ফান্ডাস থেকে নেক পর্যন্ত যে লেংথটা পাচ্ছি, আমি ইমেজটা দেখিয়ে আপনাদের দেখাবো। এটা 10 থেকে 12, ম্যাক্সিমাম 10 সেন্টিমিটার বললেও হবে, বাট 10 থেকে 12 পর্যন্ত নর্মাল লেন্থ। এর বেশি গেলে বলা হবে ইলংগেটেড গলব্লাডার বা এনলার্জ গলব্লাডার। ওকে, তাহলে একটা মেজারমেন্ট পেলেন, তার বেশি গেলে এলংগেটেড বা এনলার্জ। এই মেজারমেন্টটা এই টোটাল লেন্থটা মেজার করতে হবে। দ্য সেম পিকচার এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেম। নাও ইন্ডিকেশনস, আমি মেজারমেন্টস আবার আসবো যেভাবে আছে আমার। ইন্ডিকেশনস হলো রাইট সাইডের কমপ্লেন। গলব্লাডার দেখার জন্য অবশ্যই পেশেন্টের কিছু স্পেসিফিক কমপ্লেন থাকে, যেমন রাইট সাইডে পেন, তারপরে আপনার ম্যাস। হ্যাঁ, রাইট সাইডে কোনো প্যালপেবল ম্যাস আসলে লিভার থেকে, গলব্লাডার থেকে হতে পারে। জন্ডিস, আপনারা জানেন যে বাইল সিস্টেম যদি কোনো অবস্ট্রাকশনে চলে যায়, বিলিয়ারি সিস্টেমের মধ্যে গলব্লাডারও যদি কোনো অবস্ট্রাকশনে যায়, আমাদের জন্ডিস হতে পারে, তাই না? তো তখন আমরা বাইল ডাক্টস বা গলব্লাডারটা ডিস্টেন্ডেড অবস্থায় থাকতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস। দেন রিকারেন্ট সিমটমস, পেপটিক আলসারের যে সিমটমস গুলো, ভেগ কমপ্লেন, যেমন খাবার হজম হচ্ছে না, বেলচিং, ফুলনেস, হ্যাঁ, খাবার রুচি নাই, এই যে জিনিসগুলো চলে আসতে থাকে, পেপটিক আলসার, লাইক আলসার রিলেটেড, বার্নিং, হার্ট বার্ন, এই সিমটমস গুলো কিন্তু গলব্লাডারের সাথেও রিলেটেড। গলব্লাডারে যদি স্টোন থাকে, দেখবেন অনেকেই বলে খাবার হজম হয় না, খেতে ভালো লাগে, অথবা ইনফ্লামেশনের চ্যাপ্টারে যদি চলে যান, তখনও কিন্তু গলব্লাডারের সাইন সিমটমে পেপটিক আলসার লাইক সিমটমস গুলো চলে আসে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে পেপটিক আলসার লাইক সিমটমস আপনার গলব্লাডারের আপনার রিলেটেড কিছু ফিচার্স আমরা কিন্তু দেখি। তো আপনারা জানেন যে যদি ক্লিনিশিয়ানের কাছে যে আপনি বলেন পেটে ব্যথা, বার্নিং বা আলসার লাইক সিমটমস, আমাদের কিন্তু আল্ট্রাসাউন্ড দেওয়া হয়, তো দেখা হয় সেখানে গলব্লাডারের কোনো প্যাথোলজি আছে কিনা।
আর জ্বর তো এনি কারণে থাকতে পারে পাইরেক্সিয়া। তাহলে রাইট সাইডের কমপ্লেনের মধ্যে পেন, ম্যাস, জন্ডিস, পেপটিক আলসার লাইক সিমটমস, পাইরেক্সিয়া, দিজ আর কমন ইন্ডিকেশনস ফর গলব্লাডার আল্ট্রাসাউন্ড। নাও প্রিপারেশন, যারা আপনারা এখানে আছেন হোপফুলি তা আপনারা লিভার বা অন্যান্য অর্গান করেছেন, সো মোটামুটি হেপাটোবিলিয়ারি সিস্টেমের সেম প্রিপারেশন আমরা জানি যে এনপিও স্টেটে থাকতে হয়, শর্টে করছি। সো অ্যাডাল্টের জন্য 6 থেকে 8 ঘন্টা, বাচ্চা বা চিলড্রেন ইনফ্যান্টের জন্য 3 আওয়ার্স অর 3 to 4 আওয়ার্স, এন্ড এরা অনলি ওয়াটার বা ফ্লুইড খেতে পারবে, পানি। আচ্ছা, যারা আসছেন একটু মিউট করেন, নাহলে আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। সো প্লিজ একটু মিউট অবস্থায় থাকেন। ইয়েস, ওকে। তাহলে আমরা প্রিপারেশন জানলাম। একটু মনে রাখতে হবে যখনই আপনারা পরীক্ষা দেন বা যেখানে লেখেন, অ্যাডাল্ট, children by infant 3 to 4 hours and only water can be given to prevent dehydration. এখানে যদি আমরা ফ্লুইড লিখি বা মিল্ক খেয়ে ফেলি, জুস খেয়ে ফেলি, তাহলে কিন্তু গলব্লাডার কন্ট্রাক্ট করে যাবে। না খেয়ে থাকার মেন উদ্দেশ্য হলো গলব্লাডার যেন কন্ট্রাক্ট না করে। কন্ট্রাক্টেড গলব্লাডার আমরা লুমেন দেখতে পারবো না, প্যাথোলজি ডিসকাস করা যাবে না। আর একটা হলো যে বাউল গ্যাস যাতে বেশি ফর্ম না করে, তাই না? বাউল গ্যাস বেশি ফর্ম করলে আমাদের গ্যাস শ্যাডোজ ঝামেলা করে, এটা আপনারা জানেন। সেকেন্ড, তাহলে এনপিও স্টেটে আমরা সামান্য ফ্লুইডস খেতে পারবো, দ্যাট ইজ ওয়াটার। পজিশন সবাই জানেন যে সুপাইন ইজ দ্য বেস্ট, লিভারের মধ্যেই গলব্লাডার দেখি, বাট আরো দু একটা পজিশন আমরা ইউজ করতে পারবো, যেটা হলো ডেকুবিটাসে বলে টার্ন অন টু দ্য লেফট সাইড। আমি একটু দেখাই আপনাদের, যদি উল্টো হয়ে যাবে, যে আপনি যেদিকে বসে আছেন সেদিকে, মানে লেফট সাইডটা উল্টো দিকে, হ্যাঁ। তো আমাদের থেকে অন্যদিকে আপনি কাত হন, বললেন বা দিকে কাত হন। বাটা মনে রাখতে হবে, বাদিকে কাত হওয়া মানে লেফট ডেকুবিটাসে আমাদের মেনলি কি হয়, গলব্লাডারটা আর একটু কোস্টাল মার্জিনের কাছে চলে আসে। আপনি যদি রাইট সাইড কাজ করেন আর একটু নিচে, লিভারের নিচে চলে যায়। তাহলে লেফট ডেকুবিটাস করেও কিন্তু আমরা গলব্লাডারের দেখার চেষ্টা করব। আরেকটা হলো ইরেক্ট, দাঁড়িয়ে বসে, এই পজিশনস গুলো আমরা দেখি। হ্যান্ডস নি পোস্টার দেখেন, আমি দেখাচ্ছি, এই যে পজিশনস গুলো, সরি, সুপাইন, লেফট ডেকুবিটাস একটু বায়ে কাত করে নিচ্ছেন দাঁড়িয়ে বসে, এন্ড হ্যান্ডস নি পশ্চারেও গলব্লাডার নিচে থেকে দেখা যেতে পারে, বাট এই পশ্চার তো আমরা ইউজুয়ালি করি না। বাট বলা আছে যে গলব্লাডার না পেলে বিভিন্ন পশ্চারে আপনাকে কাজ করতে হতে পারে। রাইট এক্সিলারি, আপনার রাইট কোস্টাল মার্জিন বরাবর জেল দিবেন। নেক্সট প্রোটোকল ইজ সুপাইন পজিশন অর লেফট ডেকুবিটাস, দেন জেল অ্যাপ্লিকেশন ওভার দা কোস্টাল মার্জিন বরাবরই জেল দিব, যেহেতু লিভারের নিচে থেকে গলব্লাডার দেখবো। Choice of transducer curvilinear 3.5 megahertz commonly his frequency, and children বা ইনফ্যান্টদের জন্য ম্যাক্সিমাম 5 megahertz frequency. দেন আমরা প্রোব দিয়ে আমরা বলি লম্বা শ্বাস নিয়ে দম বন্ধ করেন, ব্রেথ হোল্ড ইন্সপিরেশন টেকনিক। দেন আপনি গেইন অ্যাডজাস্ট করছেন, গেইন অ্যাডজাস্টমেন্ট, দেন স্ক্যানিং টেকনিক। আপনারা মনে রাখবেন গলব্লাডারকে কোস্টাল মার্জিনের ডিফারেন্ট পার্ট থেকে দেখা যায়। ধরুন একদম যে স্টার্নাল অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দেই, তাই না, রাইট লোব অফ লিভার দেখার চেষ্টা করি, তখনও কিন্তু গলব্লাডার দেখা যায়। একটু স্ট্রেচ করতে হয়, একটু প্রেস করে স্কিনটাকে স্ট্রেচ করতে হয়। এই টেকনিক গুলো আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখবেন। জাস্ট টার্নাল অ্যাঙ্গেল থেকে গলব্লাডারকে ভিউ করতে পারবেন। আরো এদিকে আসলেন রাইট কোস্টাল মার্জিনে, আপনি বিভিন্ন পার্ট থেকে ভিউ করতে পারেন, বাট দ্য বেস্ট সিন, গলব্লাডারের বেস্ট সিন হয় বা দেখা যায় এট দ্য লেভেল অফ মিড ক্লাভিকুলার লাইন। হ্যাঁ, সো মিড ক্লাভিকুলার লাইনে আসলে ওই যে আপনার লিভার মেপেছেন, লিভারের যে ডোমের হাইটটা পাওয়া যায় এবং এর উপরেই গলব্লাডারটা আমরা দেখতে পাই। মেনলি এটা স্কিনের কাছে থাকে। তাহলে আমরা যখন প্রোব ফেলি, গলব্লাডার তো এভাবে ঝুলে থাকে, ফান্ডাস কিন্তু নিচে থাকে, তাহলে আপনি প্রোবের কাছে পাবেন ফান্ডাস, বডি, নেক। তাহলে আমরা উল্টো পাবো, ফান্ডাসটা উপরে পাবো, প্রোবের কাছে বা ইনফেরিয়র বর্ডারের কাছে। তাহলে বেস্ট ভিজিবল এট দ্য লেভেল অফ মিড ক্লাভিকুলার লাইন। এবং এরপরে আবার কি আসছে, এক্সিলারি লাইন থেকেও কিন্তু অবলিক করে এইদিকে টার্ন দিয়েও গলব্লাডার দেখা যায়। তাহলে গলব্লাডার আমি বলি যে কোস্টাল মার্জিনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। বেস্ট ভিজিবল এট দ্য লেভেল অফ মিড ক্লাভিকুলার লাইনে এসে কি করবেন, মিড ক্লাভিকুলারে গলব্লাডার ঝরে থাকে, আমরা এইভাবে থাকি, তখন লং করতে হবে। গলব্লাডার তো এইভাবে মোটামুটি লঙ্গিচুনালি থাকে, তাহলে আপনি মিড ক্লাভিকুলার এসে লং করলেই একটা লং সেকশন গলব্লাডার পাবেন। তাহলে এটা মনে রাখেন। আর এই যে এক্সিলারি লাইন থেকেও যে একটু উপরের দিকে অ্যাঙ্গেল করলে গলব্লাডারটা পাওয়া যায়। এটা হলো মিড ক্লাভিকুলার, এক্সিলারি, এবং এই যে স্টার্নাল অ্যাঙ্গেল থেকেও গলব্লাডার দেখা যায়। তাহলে আমরা এই যে দেখেন, এখানে লং করে একটু অবলিক করে এখান থেকে গলব্লাডার ট্রাই করব, এখানে এসে মিড ক্লাভিকুলার লাইনে লং করে গলব্লাডার ট্রাই করবো, আবার এক্সিলারি লাইনে যে এই দিকে অ্যাঙ্গেল করলে একটু
একটু টিল্ট করে দিলেই আপনি মিড ক্লাভিকুলার লাইন বরাবর গলব্লাডারটা পাবেন। সো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা কাজ করব। এটা একটা মডেল, দেখেন জেল টেল দেওয়া হলো, রাইট কোস্টাল মার্জিন বরাবর জেল লাগানো হলো। জেল দিয়ে আপনার প্রোবটা নিলেন, নিয়ে আপনি প্রথমে আপনি লং করে, আমরা লিভারের সাথে একটু দেখাচ্ছি, লিভারের মতো লং করে প্রথমে লেফট লব দেখে ফেললেন, দেন এই যে অবলিক করে এখান থেকে কিন্তু গলব্লাডার ট্রাই করতে পারবেন, একটু স্ট্রেচ করলেই পাবেন, একটু চাপ দিয়ে। তাহলে কোস্টাল মার্জিন বরাবর আসতেছেন, রাইট লোব অব লিভার দেখছেন, বাট মিড ক্লাভিকুলার লাইন, এই যে দেখেন মিড ক্লাভিকুলার লাইন এসে একটু অবলিকলি লং, মানে একদম এই না, একটু অবলিকলি লং করলে, এভাবে অবলিক থেকে একটু অবলিকলি লং করলেই গলব্লাডার পাওয়া যায়। এবং এক্সিলারি লাইনে এসে কিন্তু এখান থেকে অ্যাঙ্গেল করলেও গলব্লাডার পাওয়া যায়। এগুলো আমরা আগে ওভাবে দেখতাম না। এটা আবার লং করে ব্যাকে দিলে কিডনি পাওয়া যায়, আবার একটু উপরে দিলে আপনার গলব্লাডার পাওয়া যায়। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা গলব্লাডার দেখার চেষ্টা করব এবং গলব্লাডারকে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, গলব্লাডারের আমরা একটা মেজারমেন্ট ছিল, একটু ভিতরে যাচ্ছি। অ্যানাটমি হলো যে আপনাকে জিজ্ঞেস করা হয় বা কোয়েশ্চেন থাকে গলব্লাডারের আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস লেখেন। তাহলে গলব্লাডারের আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস কি, আল্ট্রাসাউন্ডে কেমন দেখা যাবে, এখানে আমরা কিছু মেজারমেন্টস দিয়ে দিই, বেসিক চেহারাটা বলি, তাই না? তাহলে আসেন, গলব্লাডার কেমন, অ্যানেকুইক। আপনারা সিস্টিক অনেকে লেখেন, বাট সিস্টিক টার্মটা সিস্টের বেলায় চলে গেল, বাট ইট ইজ অ্যানেকুইক প্লেন বিকজ এটা বাইল কন্টেন্ট করে, কালো হয়। অ্যানেকুইক পিয়ার শেপ মরলেস, একটা ফলের মতো দেখা যায়, এবং এটার একটা বলবেন, এটা লুমেন আছে ক্যাভিটি এন্ড দ্য ওয়াল, একটা ওয়াল কন্টেন্ট করে, এবং এটা তিনটা পার্ট আছে, ফান্ডাস, বডি, নেক। এরপর আপনি মেজারমেন্টস গুলো বলবেন। নর্মাল আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংসে অ্যানেকুইক বললেন, পিয়ার শেপ বললেন, লুমেন ওয়াল আছে, তিনটা পার্ট আছে, একটা ডেসক্রিপশন দিলেন। এবং মেজারমেন্টের মধ্যে আমরা শিখে এসেছি লেন্থ ফান্ডাস টু নেক 10 to 12 সেন্টিমিটার। আর এটা দেখেন নর্মাল গলব্লাডার সেলডাম মোর দেন 4 সেন্টিমিটার ওয়াইড। ওয়াইড কিন্তু বা প্রস্থটা দৈর্ঘ্য যেভাবে মাপলেন তার পারপেন্ডিকুলারলি আমরা উইথটা বা প্রস্থটা মাপি, যেটা বলছে লেস দেন 4, 4-এর বেশি যায় না। তার মানে কি লেস দেন 4, আমরা লেস বলবো। ওটা ছিল লেস দেন 10 সেন্টিমিটার বা 10 to 12 সেন্টিমিটার। 10-এর উপরে গেলে বা 12-এর উপরে গেলে আমরা এনলার্জ বলছি। 4-এর উপরে যদি এপিটা বেড়ে যায় এটাকে বলা উইথ। উইথ কোনটা, এপি, অ্যান্টেরোওয়াল, পোস্টোওয়াল, এই যে থিকনেস যেটা চওড়া, সেটাকে বলা হয় লেস দেন 4। আর ওয়াল থিকনেস হলো লেস দেন 3 মিলিমিটার। কেমন দেখি আমরা, ধরেন এটা গলব্লাডার আসলো, আপনারা বলছেন যে এই যে প্রোব তো ধরলাম, প্রোব তো নিচে ধরলাম, নিচে প্রোবের কাছে ইনফেরিয়র বর্ডার এবং ফান্ডাসের, গলব্লাডারের ফান্ডাসটা, দিস ইজ ফান্ডাস, এটা বডি মোটা অংশটা, এবং নেকটা একটু অ্যাঙ্গেল হয়ে চিকন হয়ে যায়। এইভাবে যদি আসে, এই লেন্থ হলো এটা। আচ্ছা, লুমেন মাপার নিয়ম হলো কিন্তু ইনার টু ইনার। অনেকে একদম এখান থেকে মেপে দিলেন, বাট ওয়ালের একটা থিকনেস বাদ দিতে হবে। আপনি লুমেনের ডিস্টেন্স মাপছেন, তো এখান থেকে এটা, হ্যাঁ, ফান্ডাস টু নেক অবলিকলি মেজার করা হবে। আর ঠিক পারপেন্ডিকুলার যেটা মোটা, ম্যাক্সিমাম কার্ভেচার পারপেন্ডিকুলার, এটা বলে ব্রেথ। এই যে অ্যান্ট্রোওয়াল উপরে যে থাকে অ্যান্ট্রোওয়াল, এটা পোস্টোওয়াল। আপনারা সবাই জানেন সিস্টিক স্ট্রাকচার পোস্টোওয়ালের পিছনে এনহান্সমেন্ট পড়ে, এটা ফিজিক্স, তাই না? তাহলে লেংথ এপি হলো ইনার টু ইনার ম্যাক্সিমাম কার্ভেচার। আসেন আপু, সমস্যা নাই। আচ্ছা, ইনার টু ইনার আপনার ম্যাক্সিমাম কার্ভেচার পারপেন্ডিকুলার। তাহলে এটা হলো ব্রেথ। এটাকে কত বলছে, লেস দেন 4। আপনি 3 পেলে ভালো, 3.5 ভালো, 3.9 ভালো। লেস দেন 4 এর অর্থটা হলো আপ টু 4 পর্যন্ত নর্মাল। আপনি যদি পান এই গলব্লাডারটা মোটা হয়ে গেছে, এখানে এপিটা বেড়ে 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, দিস ইজ কল্ড ডিস্টেন্ডেড গলব্লাডার। অনেকে ডাইলেটেড এটা সেটা বলি। ডিস্টেন্ডেড গলব্লাডার, এনলার্জ গলব্লাডার, ওকে? এগুলো মনে রাখলেন। দুটো ডায়ামিটার। আর ওয়াল থিকনেস হলো লেস দেন 3। সব কিন্তু লেস দেন আপনাকে বলতে হবে, এই যে লেসটা সবাই মনে রাখেন। লেংথ 10 to 12 বলেন, সমস্যা নাই। এপি বা উইথ লেস দেন 4 সেন্টিমিটার, ওয়াল থিকনেস লেস দেন 3 মিলিমিটার, যেটা চিকন সেটা মিলিমিটার। তাহলে লেস দেন 3, এই ওয়ালটা আমরা এন্ট্রো ওয়ালের জাস্ট থিকনেস, এটার একটা ম্যাক্সিমাম ডায়ামিটারটা মাপা হবে। তাহলে ডায়ামিটারটা জাস্ট এভাবে, কেন পোস্ট ওয়ালে মেজার করবো না, পোস্টো অ্যাকোস্টিক এনহান্সমেন্ট। দেখেন এনহান্সমেন্টের কারণে পোস্ট ওয়ালটা ম্যাক্সিমামলি থিক মনে হতে পারে, ব্লেন্ড করে যাচ্ছে, ঝামেলা হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এন্ট্রো ওয়ালে ওয়াল থিকনেস মাপবো। মেজারমেন্টের কাজ শেষ।
একটা ফাস্টিং গল ব্লাডার মোটামুটি এরকম শেপ, আরো কয়েকটা শেপ দেখাচ্ছি, এরকম আসে। সো আপনার যখনই আসবে আমাদের মেজার করতে হয় ইনার টু ইনার লেন্থ, এপি, ওয়াল থিকনেস, যেটা 10 থেকে 12, লেস দেন 4, লেস দেন 3 মিলিমিটার, দুটো কিন্তু সেন্টিমিটার, একটা মিলিমিটার, বারবার এগুলো আপনারা কালচার করবেন। যখনই লেন্থ বেড়ে যাচ্ছে বলছি এনলার্জ বা এলংগেটেড গল ব্লাডার, এপি বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে মোর দেন 4, দিস কল্ড ডিস্টেন্ডেড গল ব্লাডার। আর ওয়াল যদি 3 মিলিমিটারের বেশি হয়, দেখা যাচ্ছে ওয়ালটা মোটা, 3 এর জায়গায় 6, 8, দিস কল্ড থিকেন্ড গল ব্লাডার ওয়াল। প্রত্যেকটা একটা টার্ম দিচ্ছি, টার্ম অনুযায়ী আমরা মেজারমেন্টসটা ধরে ফেলি। নাও চলে আসেন, এটা তো লিভার দেখতে পাচ্ছেন, লিভারে আপনারা যা বলেছেন চকচকে ওয়াল গুলো হলো পোর্টাল ভেন, থিক ওয়াল থাকে। আচ্ছা, এখানে আরেকটু বলি, গলব্লাডার নেকের কাছে দেখবেন মেইন পোর্টাল ভেনের একটা সেকশন দেখা যায়, দিস ইজ দ্য সাইট অফ পোর্টা হেপাটিস অর পোর্টাল ট্রায়াড। পোর্টা হেপাটিসে কি থাকে, আমাদের 3টা পোর্শন থাকে পোর্টাল ট্রায়াডের, 3টা পোর্শন, পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, সিভিডি। বাট আমরা জানি সিভিডি, বাইল ডাক্টস এন্ড আর্টারি নরমালি ভিজিবল হয় না, সো দেখেন অন্যগুলো দেখতে পাচ্ছি না, এই সামনের দিকে থাকে স্লিটের মতো। সো ভিজিবল হয় যখন ডাইলেটেড হয়। সো অনলি পোর্টাল ভেন ইজ সিন at the porta hepatis। এই এখানে দেখেন যদি এই ডিরেকশনে আসে গলব্লাডার, তাহলে বুঝবেন প্রোবটাকে ঘুরিয়ে দিয়েছেন। আরো যদি উপরে রেখে করেন এক ডিরেকশনে আসবে, আরো যদি নিচে রেখে লং করেন আরেক ডিরেকশন আসবে। বাট দিস ইজ গলব্লাডার। উপরে ওয়ালকে অ্যান্ট্রো ওয়াল বলবো, ওয়ালকে পোস্ট্রো ওয়াল বলবো। দেখেন এটা পোস্ট্রো ওয়াল পিছনে, এটা উপরে মানে প্রোবের কাছে অ্যান্টেরিয়র, পোস্ট্রো ওয়াল এনহান্সমেন্ট পড়ছে, ভেরি থিন একটা ওয়াল দেন, দেখাই যাচ্ছে না। এটা কি আপনি মেজার করতে বসবেন? আমরা চোখ আমাদের কথা বলে না, ইটস ভেরি থিন নর্মাল, একটু ঠিক মনে হচ্ছে, মেজার করতে করতেই চিনে যাবেন লেস দেন 3 মিলিমিটার কতটুকু হয়। এন্ড দেখেন লুমেনটা ক্লিয়ার। আপনারা অনেকে বলে এটা তো ইলংগেটেড, এটা মাপলে খুব বেশি হলে 6-7 সেন্টিমিটার হবে, কারণ আমরা 10 সেন্টিমিটার গলব্লাডার অনেক কম পাই, ওই পর্যন্ত নর্মাল। সো দিস ইজ নর্মাল লেন্থ, এটাও এপি। আর এই যে আপনার পোর্টাল ভেনটা দেখাচ্ছে, এর উপরে একটা স্লিটের মতো লাইন দেখতে পাচ্ছেন, দিস ইজ কমন বাইল ডাক্ট। সো জাস্ট স্লিট লাইক পড়ে থাকে পোর্টাল ভেনের উপরে, এটা যদি ডাইলেটেড হয় এখানে আর একটা চ্যানেল তৈরি হয়ে যায়। তাহলে সিবিডি কিন্তু পোর্টা হেপাটিসের ওখানেই আমরা চেক করা শুরু করি ডাইলেটেড আছে কিনা। আচ্ছা, এই গলব্লাডারটা দেখেন, এখান থেকে এই ব্লাডারটার যে ডিফারেন্সটা আমরা জিজ্ঞেস করি যে এটা কেমন, দেখছেন ছোট হয়ে আছে কেমন, তাহলে এটাকে বলা হয় স্মল শাঙ্কেল বর্নিলা। শাঙ্কেলটা একটু অন্য ওয়ার্ড, যেটা আমরা লিভারে খেতে বলতে পারি, বাট এখানে আমরা বলি স্মল অ্যান্ড কন্ট্রাক্টেড, অনেকে কনস্ট্রিক্টেড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না হলে আমরা কিন্তু একটু কেমন জানি লাগে, খটকা, মানে একটু সুন্দর লাগছে না। যেটা পরিচিত ওয়ার্ড সেটাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো। যে কোনো জিনিস লেখা যায়, তাহলে ছোট গলব্লাডার পেলে আপনারা লিখবেন স্মল কন্ট্রাক্টেড গলব্লাডার, বড় পেলে মোটা হয়ে যাচ্ছে এপিটা, ডিস্টেন্ডেড গলব্লাডার, লেন্থ বড় হয়ে গেলে বলছি এনলার্জ অর ইলংগেটেড গলব্লাডার। ওকে, এন্ড স্মল কন্ট্রাক্টেড পেলে বলা আছে ছোট কন্ট্রাক্টেড গলব্লাডার আপনি প্রসিড করতে পারবেন না, কারণ গলব্লাডার লুমেনে কি আছে না আছে আপনি দেখছেন না। আমাদের কন্ট্রাক্টেড গলব্লাডারে প্যাথোলজি মিস হতে পারে, বাট এই পরিমাণ ছোট যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি। এবং এটা আমরা যেটা একটু নিজেরা রুল তৈরি করি, যে পেশেন্টে বলে যে ফার্স্ট থিং ইজ কন্ট্রাক্টেড গলব্লাডারের মেন একটা কজ হয় যে খেয়ে দিয়ে চলে আসছে। তো খেয়ে দিয়ে চলে আসলে কিন্তু প্রিপারেশন তার ঠিক নাই, কন্ট্রাকশনে চলে গেছে। তাহলে আফটার মিল থাকলে 2-1 ঘন্টার মধ্যে যদি কোনো কিছু খাওয়া থাকে, গলব্লাডার কিন্তু কন্ট্রাক্টেড অবস্থায় পাবেন, সেখানে আমরা প্রসিড করাটা ঠিক না। বাট যদিও প্রসিড করতে হয়, যে দেখছেন লুমেনটা ক্লিয়ার, পেশেন্টের হিস্ট্রি অন্যদিকে, ধরেন তলপেটে ব্যথা বা দিকে ব্যথা, তাহলে আমরা একটু যদি প্রসিড করতে চাইও গলব্লাডারটাকে লিখতে হবে স্মল কন্ট্রাক্টেড। যদি খাবারের হিস্ট্রি থাকে লিখতে হবে পোস্ট প্র্যান্ডিয়াল, PRANDIAL। ইফ ইউ কন্টিনিউ করেন আপনি গলব্লাডারটাকে নিয়ে যে স্মল গলব্লাডার ইজ ওয়েল ডিফাইন, সুন্দর ওয়েল ভিজুয়ালাইজ না, it is small contracted postprandial, আপনি বলছেন যে খাবার পরে একটু কন্ট্রাক্টেড অবস্থায় এসছে, বাট লুমেন ইজ ক্লিয়ার, মোটামুটি এটা আমি ছাড়তে পারি। বাট যদি দেখেন খাবারের পরে একেবারেই কন্ট্রাকশন, দুটা ওয়াল দেখাচ্ছে, লুমেন ভিজিবল না, কেমন যেন গলব্লাডার ইজ নট ভিজুয়াল হয়ে যাচ্ছে লুমেন, এবং পেশেন্ট বলে আমার খেলে ব্যথা করে, ডান দিকে গ্যাস হয়, এই সমস্ত ডানে ব্যথা কমপ্লেন, আমরা এটা প্রসিড করি না। বলা আছে নেক্সট ডেতে সে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসবে, আদারওয়াইজ আপনার ডায়াগনোসিস ভুল হতে পারে। সো ইউজুয়ালি কন্ট্যাক্ট হলে আমরা একটু হলেও সরাই দিতে চেষ্টা করি, বাট যদি ইফ ইউ প্রসিড জাস্ট রাইট পোস্ট প্র্যান্ডিয়াল গল ব্লাডার।
ওকে, স্মল কন্ট্রাক্টেড বাট দিস নট ওয়েল ভিজুয়ালাইজড, আমি এই অবস্থায় কাজ করেছি। গল্পটা বলছে মেবি মোবাইল, এটা মোবাইল বলতে এদিক ওদিক দৌড়ায় চলে যায় না, বাট অনেক বড় হয়ে গেলে সে অন্য পজিশনে ঝুলতে থাকে, তাই না? আমাদের আবার রিডিয়াল লোব আছে, রাইট লোবের যদি অনেকটা কনজেনিটালি বড় থাকে সে আরো নিচে নেমে যেতে পারে, বড় মিগোসিল টিগোসিল হয়ে গেলে সে আরেকটু অন্যদিকে চলে যেতে পারে। তো বলছে একটু রাইট লেফট সাইডে আপনাকে চেক করতে পেলভিস পর্যন্ত, বাট ইউজুয়ালি আমরা এতটা দেখি না, আমরা লিভারটাই পুরা চেক করি। লিভারেরও অন্য সার্ফেসেও যেতে পারে, কনজেনিটালি ডিপ সিটেড হয়ে যেতে পারে গলব্লাডার, নট অনলি দ্য ইনফেরিয়র সার্ফেসে ঝুলছে। তো বিভিন্ন পজিশনে গলব্লাডার যেতে পারে, এটা মাথায় রেখেই গলব্লাডার খোঁজার চেষ্টা করতে হবে এবং চেক করতে হবে একটু ডান বাম, একটু নিচের দিকে, হ্যাঁ গলব্লাডারটা বড় হয়ে কত দূর চলে যাচ্ছে, মুভ করছে কিনা, লেভেলস গুলো আপনাকে দেখতে হবে। এখন এখানে দেখেন বলেছি ইফ দ্য গলব্লাডার ইজ স্মল রি-এক্সামিন, মাফ নাই, ওই যে বললাম স্মল কন্ট্রাক্টেড, আচ্ছা আজকে তো খেয়ে চলে আসছি, আমি তো জানি না, ওয়েল প্রিপারেশন নাই, তখন আমরা বলি নেক্সট ডেতে আপনি 6 থেকে 8 ঘন্টা প্রিপারেশনে আসবেন। কন্ট্রাক্টেড হয়ে যায় খাবারের পরে, তো আমরা নর্মাল সাইজটা বুঝতে পারি না, সো ইউজুয়ালি আমাদের 5-6 ঘন্টা ফাস্টিং লাগে। দেখেন দিস নর্মাল গল ব্লাডার, আপনার ফাস্টিং অবস্থায় এরকম পাচ্ছেন, ফান্ডাস থেকে এই তাহলে আপনার লেন্থ এপি মেজার করতে পারছেন। এরপর এটাও একটু ছোট দেখা যাচ্ছে, তো এটা আপনি জিজ্ঞেস করলেন হচ্ছে খেয়ে চলে আসছি, আপনি চাইলে পোস্টপ্রান্ডিয়াল কন্ট্রাক্টেড লিখতে পারবেন যেহেতু লুমেন ক্লিয়ার, বাট আমরা অনেক সময় কনফিউজ থাকলে পরের দিন আসতে বলি। আচ্ছা, এটাও একটা ফাস্টিং গল ব্লাডার, মোটামুটি থিন ওয়াল, লুমেন ইজ ক্লিয়ার। আমরা জানি প্যাথোলজি কিন্তু লুমেনেই বেশি থাকে, তাই না? লুমেন ক্লিয়ার, থিন ওয়াল, লেংথ এপি মেজার করতে পারবেন, এন্ড ওয়াল ইজ ভেরি থিন। এটাও একটা নর্মাল ফাস্টিং গলব্লাডার। আমরা কিছু ফাস্টিং গলব্লাডার মোটামুটি এরকম শেপ আসে, তো আমরা দেখলাম। এখন গলব্লাডার কিছু ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন কি, ওয়াল থেকে কিছু দেখেন লম্বা লম্বা লাইন ঢুকে যাচ্ছে, এটাকে বলে ফোল্ড। ওয়ালটা একটু ভাঁজ হয়ে ফোল্ড হয়ে ঢুকে, ফোল্ড মানে কি বাংলায় ভাঁজ, তাহলে ফোল্ড হয়ে ঢুকে, আবার যদি আপনি পুরা ফাস্টিং এ থাকেন বাইল বেশি আসতে থাকে ফোল্ডটা চলে যায়, আবার যদি একটু কম হয়ে যায় ফোল্ড হয়ে হয়ে গলব্লাডারের ওয়াল ঢুকে যায়। সো দিস মিউকোজাল ফোল্ড, দিস ইজ নট পার্মানেন্ট। ওয়েল ফাস্টিং এ আমরা ফোল্ড তেমন নাও পেতে পারি। ফোল্ড কেমন, চিকন লম্বা একটা ইকোজেনিক লাইন, লিনিয়ার, দেখেন থিন লম্বা, বাট এটা যদি একটু মোটা আকারে ঢুকে এটাকে আমরা ফোল্ড বলবো না, হ্যাঁ? তাহলে ফোল্ড ইজ লিনিয়ার থিন ইকোজেনিক, ফোল্ডেড গলব্লাডার লিখে বের হয়ে আসবেন। কিছু কনজেনিটালি আমরা এই ধরনের পেতে পারি। এটা আবার সেপ্টেড গলব্লাডার, লুমেনের মধ্যে একটা দাগের মতো সাদা, সেপ্টেড গলব্লাডার, সেপ্টা থাকতে পারে। ফোল্ডটা আবার এরকম শেপে হতে পারে, যেমন গলব্লাডারটাকে ভাঁজ করলেন, তাহলে কি হলো, ওয়ালটা ঢুকে গেল। তো দেখেন গলব্লাডার আবার পাতার মতো হয়ে গেল, তো নট অনলি পিয়ার শেপ, এটাকে বলবেন ফোল্ডেড গলব্লাডার। জাস্ট এটা কোনো প্যাথোলজি আকারে দেওয়া যাবে না, হ্যাঁ? একটা ফোল্ড ঢুকে গিয়েছে, ওয়ালের একটা লাইন ভাঁজ হয়ে গিয়েছে, এটা বলা হয় মিউকোজাল ফোল্ড অর ফোল্ডেড গলব্লাডার। এটা আবার সেপ্টেড গলব্লাডার, একটা ফোল্ড লাইক লম্বা লাইন দেখছি দুটো চেম্বারের মতো, অনেকে এটা বলে ফ্রিজিয়ান ক্যাপ, হ্যাঁ এগুলো কিছু কনজেনিটাল ভ্যারিয়েশন থাকতে পারে। ফোল্ডেড বা সেপ্টেড গলব্লাডার, সেপ্টেড গলব্লাডার এটা ক্রস সেকশন অফ গলব্লাডার। দেখেন গলব্লাডার এই যে মিড ক্লাভিকুলার লাইনে আপনি যদি প্রোবটা এভাবে রাখেন ক্রস, এভাবে রাখলে লং, তার লং অনুযায়ী আমরা লং সেকশন পাই, এটা ক্রস সেকশন গলব্লাডার। এই কোশ্চেন আপনাদের থাকে নন ভিজুয়ালাইজেশন অফ দা গলব্লাডার, গলব্লাডার কেন আমরা খুঁজে পাই না, কি কি কারণে গলব্লাডার আপনার কাছে ভিজুয়ালাইজ হবে না। তাহলে এটা প্রথম কারণ হলো আপনি যদি খেয়ে চলে আসেন, পেশেন্ট ইজ নট ওয়েল প্রিপেয়ার্ড, ফাস্টিং অবস্থায় নাই, অথবা ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন, খাবারের পরে কন্ট্রাক্ট হয়ে গেল, গলব্লাডার লুমেন দেখতে পাচ্ছি না, তাহলে আফটার মিল অর নট প্রপারলি ফাস্টিং অবস্থায় আছে। আর হলো গলব্লাডার লাইজ ইন অ্যান আনইউজুয়াল পজিশন, ওই যে বললাম লম্বা হয়ে এদিকে চলে গেল, ওদিকে বা ডিপ সিটেড বা অন্য সারফেসে হতে পারে, হ্যাঁ এদিক থেকে ওদিকে চলে যায়, মিডল্যান্ড থেকে শিফট হতে পারে। তো এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, বাট খুব বেশি এগুলো নিয়ে ঝামেলা করার দরকার নাই। গলব্লাডার মোটামুটি লিভারের আশপাশেই আমরা চেক করে ফেলি। তাহলে আনইউজুয়াল পজিশনে গেলেও দু একটা কনজেনিটালি আপনার অন্যদিকে চলে যেতে পারে। গলব্লাডার ইজ কনজেনিটালি হাইপোপ্লাস্টিক অর অ্যাবসেন্ট, কনজেনিটালিও কিন্তু হাইপোপ্লাস্টিয়া আসে, অ্যাবসেন্ট নাই, অনেক বাচ্চাদের বের হয় যে গলব্লাডার নাই, এটা ডায়াগনোস হয়ে গেল এবং সেই বাচ্চা বমি করছে, ফ্যাট বা মিল্ক খেতে পারছে না, এগুলো আস্তে আস্তে ডায়াগনোস হয়। সো আপনি কিন্তু কনফার্ম না যে না পেলে আপনি লিখে দেন এটা কনজেনিটালি অ্যাবসেন্ট, ইউ আর নট কনফার্ম। সো আপনি কিন্তু কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা আদার কোনো ডায়াগনোসিস যেতে পারবেন না যদি খুঁজে না পান। আমরা জানি সবাই অনেক কিছু পরে যদি না পাই আমরা লিখি নট ভিজুয়ালাইজড,
বাট হাত দিয়ে পেলেন না, নট ভিজুয়ালাইজ না, আমাদের এখানে কিছু মনে রাখতে হবে। ফার্স্ট থিং ইজ, না পাওয়ার তো অনেক কারণ আছে যেগুলো আমরা মাথায় রাখছি, দেখতে পারি এই কারণে না পাচ্ছি। তাহলে বাট না পেলে যেটা হয়, ফার্স্টে আমরা হিস্ট্রি নেই যে কোনো অপারেশন হয়েছে কিনা, ডিরেক্টলি নেবেন না, ইনডিরেক্টলি বলবেন আপনার কোনো অপারেটিভ হিস্ট্রি আছে কিনা। সে বলে আছে, আমি বলে কি, তো বললো যে ইউট্রাস ফেলে দিয়েছে হিস্ট্রি, অথবা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে। তো আপনি একটু ক্লিয়ার হলেন গল ব্লাডারের কোনো অপারেশন হিস্ট্রি নাই, ইনডিরেক্টলি নিতে হবে। দেন আমরা বললাম, দেখলাম যে আচ্ছা অন্য জায়গায় চলে যায়, একটু এদিক ওদিক ট্রাই করলাম, তাই না, এপাশ ওপাশ বড় হয়ে গিয়েছে কিনা, লিভারের সার্ফেসটাও দেখলেন, এরপরেও খুঁজে পাচ্ছেন না, আপনি আবার বলে দেন তাহলে তো কনজেনিটালি অ্যাবসেন্ট। নো, আপনি কোন জাজমেন্টে যাইতে পারবেন না, আপনাকে লিখতে হবে নট ভিজুয়ালাইজ। আর অপারেশন হয়ে গেছে যদি বলে হ্যাঁ গলব্লাডারই ফেলে দিয়েছি, ইউ হ্যাভ টু চেক দ্য কাট মার্ক। যে টাইপেরই অপারেশন হোক, স্কিনে একটু কাট মার্ক, স্কার মার্ক থাকে, তাহলে আমরা আরো কনফার্ম হই ইয়েস, তার হিস্ট্রিটা কনফার্ম হয়ে গেলেন সঠিক আছে। তখন আমরা লিখি গলব্লাডার ইজ অপারেটেড অর ইট ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ কোলেসিস্টেক্টমি। যে কোনো একটা পয়েন্ট লিখে দিতে হবে, কেন আপনি পাচ্ছেন না, নট ভিজুয়ালাইজ লিখলেন, অথবা পাচ্ছেন না তার মানে অপারেটেড, কোলেসিস্টেক্টমির একটা হিস্ট্রি আছে, অথবা কিছুই খুঁজে পেলেন না, সেটা নট ভিজুয়ালাইজ, কিন্তু অন্য কোনো ইয়েতে যাবেন না। আচ্ছা, আরেকটা কারণ আছে নট ভিজুয়ালাইজের, শাঙ্কেন এন্ড ফুল অফ স্টোনস উইথ অ্যাসোসিয়েটেড অ্যাকোস্টিক শ্যাডো। ফুল অফ স্টোন হয়ে গেলে, কোনো লুমেনে যদি বাইল না থাকে, সাউন্ড এসে বাধা পায়, সাউন্ড চলে যায়, একটা গলব্লাডার ওয়াল দেখা যায় কিন্তু নিচে একটা হোল শ্যাডো পড়ে যায়, লুমেন দেখা যায় না, লুমেন তো ভরা স্টোন, এটা আমি দেখাবো, এটা বলা হয় ওয়েস্ট সাইন। ফুল অফ স্টোন হলে অনলি ওয়ালের একটা ইকো আসে, ওয়াল থেকে বাড়ি খেয়ে স্টোনের মাথা দিয়ে চলে যায়, স্টোনের একটা লেভেল আসে, এন্ড বিশাল একটা শ্যাডো আসে ফুল অফ লুমেন থেকে, তখন কিন্তু গলব্লাডার আপনি দেখতে পাবেন। এটা বলে ওয়েস্ট সাইন, ফুল অফ স্টোন। আমি দেখাবো এটা, নেক্সট স্লাইডে দেখাবো। তাহলে প্যাথোলজি যদি হয় ফুল অফ স্টোন দিয়ে গলব্লাডার ভরে থাকলেও গলব্লাডার আপনি ডিরেক্টলি দেখতে পাবেন না, বড় একটা শ্যাডো নামতে থাকে। গলব্লাডার হ্যাজ বিন রিমুভড সার্জিক্যালি এন্ড স্কার মার্কস চেক করতে হবে, জাজ দ্য পেশেন্ট। হ্যাঁ, সার্জিক্যাল অপারেট করে ফেললো তো গলব্লাডার পাচ্ছি না, এটাও আমাদের একটা নন ভিজুয়ালাইজ হওয়ার কারণ। তখন আমরা লিখছি ইট ইজ অপারেটেড। এক্সামিন ইজ নট প্রপারলি ট্রেন্ড অর এক্সপিরিয়েন্সড। আপনারা যদি ট্রেনিংটা ঠিক মতো না নেন, এক্সপিরিয়েন্সটা না হয়, এই অ্যাঙ্গেল করলে পাবেন, এইভাবে পাবেন, মিড ক্লাভিকুলার লাইনে গেলে পাবেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটু প্রোবের প্লেসমেন্টে বিভিন্ন কারণে হয়তো আপনি বের করতে পারলেন না, আমি কিন্তু বের করে ফেলবো, ঠিক আছে, আমি একটু এক্সপিরিয়েন্সলি হাতটা চালাবো, তাই না। তাহলে এখানে কিছু নিয়ম আছে, গলব্লাডার দেখার জন্য ট্রাই করতে হবে, এবং হাত ঠিক মতো না প্লেসমেন্ট করলেও প্রোব কিন্তু নট ভিজুয়ালাইজ হয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেন্স গুলো একটু থাকে, নট ভিজুয়ালাইজ কজ গুলো, তাহলে প্রপারলি ফাস্টিং না, যে আনইউজুয়াল পজিশনে আছে, হাইপোপ্লাস্টিক অর অ্যাবসেন্টও হতে পারে, ফুল অফ স্টোন হয়ে অনলি শ্যাডো দিচ্ছে, কোনো ইয়ে নাই, অথবা অপারেটেড হতে পারে, অথবা ট্রেনিং ঠিক না থাকলেও আপনার নট ভিজুয়ালাইজ হয়ে যেতে পারে। তাহলে দেখেন কনজেনিটাল অ্যাবসেন্ট থাকতে পারে, ফুল অফ স্টোন হয়ে শাঙ্কেন হয়ে জাস্ট শ্যাডো দিয়ে ফেলে, কোনো লুমেন দেখা যায় না, গলব্লাডার চেনা যায় না, এন্ড কাটমার্ক মিন্স ইট ইজ অপারেটেড হয়েও আসতে পারে। বাট বলছে no clinical judgment should be made if the gallbladder is not visualized even scanning in different positions. Yes, কোনো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখলাম, কোনো অপারেটিভ হিস্ট্রি নাই, কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আপনি অ্যাবসেন্ট লিখে দিতে পারবেন না, আপনাকে লিখতে হবে নট ভিজুয়ালাইজ, যদিও সে অ্যাবসেন্ট থাকে। এটা আমাদের মানে সোনোলজি একটা প্রোটোকল, যে কোনো কিছু যদি অপারেটিভ না বুঝি, না খুঁজে পাই, তাহলে নট ভিজুয়ালাইজটাই সেফ। তাহলে নর্মাল গলব্লাডারের আমরা রিপোর্ট রাইটিং এ কি লিখবো, আমরা সাইজটা লিখবো, আপনি লিখলেন লেংথ এত, এপি এত, ওয়াল থিকনেস, এটা কিন্তু আমরা লিখি। আর সাইজ, শেপ, পজিশন, শেপটা ভালো আছে, ডিস্টেন্ডেড না, পজিশনটাও নর্মাল, এই পয়েন্টস গুলো আমরা উল্লেখ করি। গলব্লাডার নরমালি সাইজ, শেপ, পজিশন, ওয়াল থিকনেস ইজ নর্মাল or within normal limit, that is less than 3 millimeter. No echogenic structure is seen in the lumen. কোথায় ইকোজেনিক স্ট্রাকচার দেখবেন, লুমেনের ভিতরে যত প্যাথোলজি, তাহলে কোনো কালোর মধ্যে তো সাদা প্যাথোলজি চলে আসে, তাই না। তাহলে কোনো ইকোজেনিক স্ট্রাকচার খুঁজে পাচ্ছি না লুমেনে, এটা অ্যাড করতে পারেন লুমেন ইজ ক্লিয়ার অর লুমেন ইজ এমটি। তাহলে নর্মাল গলব্লাডারে কিন্তু অনেকে আবার হোমোজেনাস এই সেই লেখে, একটা হোমোজেনাস বলতে প্যারেনকাইমা লাগবে, দিস ইজ নট প্যারেনকাইমা যুক্ত অর্গান, দিস ইজ সিস্টিক স্ট্রাকচার। আপনারা লিখতে পারেন অ্যানেকুইক and then anechoic and side shape position normal, wall thickness ভালো, no echogenic structure is seen in the lumen or cavity, and the cavity or lumen is empty. ঠিক আছে, তো দিস মাই নর্মাল পজিশন, নর্মাল একটা আমার গল ব্লাডার। আচ্ছা,
নর্মাল গলব্লাডারের পরে আমরা প্যাথোলজিতে আসছি। প্যাথোলজি, আচ্ছা আচ্ছা, প্যাথোলজিতে চলে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্যাথোলজি আমি শুরু করছি। দেখেন ফুল অফ স্টোন, যেটা একটু আগে বললাম, এরকম যদি স্টোন হয় আল্ট্রাসাউন্ডে গল ব্লাডারের ইমেজটা কেমন আসবে? জাস্ট একটা বল তো আসবেই, একটু করে বাদ দিয়ে। এন্ড স্টোনে তো কেউ সাউন্ড পাস করতে পারে না, তাহলে স্টোন থেকে চলে যাবে, স্টোনের একটা লাইনের ইকো আসবে এন্ড ফুল অফ শ্যাডো আসবে। তাহলে গল ব্লাডারটা চিনতে পারবে না, এটা আমি দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাথোলজি। কারা আসছেন, কে আসছেন, প্লিজ মিউট করেন। হ্যাঁ, মিউট অবস্থায় থাকেন সবাই। জাস্ট চেক করবেন আপনার আইডিটা মিউট আছে কিনা, মিউট করে রাখেন, তাহলে সুবিধা আমাদের জন্য। আচ্ছা, এমনিতেও আমার থেকে অনেক সাউন্ড পাচ্ছেন, আমি তো একটা ক্লাসে আছি, রুমের সাইডে রাস্তা রোডের আওয়াজ পাচ্ছি। আচ্ছা, অ্যানোমালি আমরা কিন্তু এক নজর বলে দিয়েছি। আবারও বলছি, প্যাথোলজি শুরুর আগে কিছু অ্যানোমালি নিয়ে কথা বলি। অ্যাজেনেসিস, হাইপোপ্লাসিয়া, অ্যাবসেন্ট সবকিছু থাকতে পারে। একটু পিক লোকেশন যে বললাম, এদিক ওদিক চলে যায়, ডিপ সিটেড হয়, বড় হয়ে রাইট বা লেফট সাইডে ভাসতে থাকে, হ্যাঁ, রিডাল স্লোপ থাকে, বড় হতে পারে। ডুপ্লিকেশন, যদিও এগুলো আমি দেখিনি, ডুপ্লিকেট গলব্লাডার দেখেন লম্বাটে অবস্থায় দুটা গলব্লাডার, আপনি ধরেন লম্বা করেছেন, পাশে আরেকটা, ইজ নট সেপ্টেড। সেপ্টা ছিল এইভাবে, সেপ্টা গুলো নামে ডুপ্লিকেট গলব্লাডার। তারপর বলছে সেপ্টেড গলব্লাডার বা মাল্টি সেপ্টেড। আমি মাল্টি সেপ্টেড দেখেছি, যে আপনারা দেখলেন একটা সেপ্টা মানে আর একটা সেপ্টাও থাকতে পারে। সাউন্ড অনেক বেশি। মাল্টি সেপ্টেড অর সেপ্টেড গলব্লাডার। ডাইভার্টিকুলাম, আপনারা ইউনিব্লাডারও এই ধরনের ইয়ে পাবেন। ডাইভার্টিকুলাম ইজ আউটসাইড পাউচ আর পকেট, যেটার সাথে ইন্টেরিয়র কমিউনিকেশন থাকে, জাস্ট ওয়ালের একটা প্রজেকশন। ওয়াল থেকে একটা পাউচ বেরিয়ে গেল, এর মধ্যে বাইল ঢুকে বসে থাকে, আপনি একটা পকেট বাইরে বাইরে, কিন্তু এটা ইটস নট ইনসাইড। তাহলে আউটসাইডে একটা পাউচ পেলে আপনি বললেন হ্যাঁ ডাইভার্টিকুলাম ইন দা গলব্লাডার, আর কিছু লিখবে না। এটা একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটির মধ্যে পড়ে যায়। ডাইভার্টিকুলাম, সেপ্টেড, ডুপ্লিকেট, অ্যাবসেন্ট, অ্যাজেনেসিস, জাস্ট গেল। এখন আমরা প্যাথোলজিতে আসছি। প্যাথোলজির মধ্যে আমরা প্রথমে ওয়ালের প্যাথোলজি বলবো। আমরা দুটো জিনিস পেয়েছি, আপনাদের মনে আছে, ওয়াল এন্ড দা লুমেন। লুমেন প্যাথোলজি তো সবাই জানি, আসবো। ওয়াল প্যাথোলজি, ওয়াল প্যাথোলজি কি? ওয়াল প্যাথোলজি মানেই ওয়ালটা ঠিক হবে, এভাবে মাথায় রাখেন। আমরা ওয়াল পেয়েছি কত? লেস দেন 3 মিলিমিটার, লেস দেন 3 মিলিমিটার। ওয়ালের প্যাথোলজি মানে ওয়ালটা ঠিক হচ্ছে, এটা দুই ভাগে, যেটা হলো সেকেন্ড। আপনাদের একটা কোয়েশ্চেন, এক্সট্রা সাউন্ড আপনাদের জন্য একটু মিউট করছি। ওকে, এক্সট্রা সাউন্ডের অভাব নাই। আচ্ছা, আপনাদের যদি কোয়েশ্চেনটা থাকে, হোয়াট আর দ্য কজেস অফ গলব্লাডার ওয়াল থিকেনিং, হ্যাঁ, এটা একদম পেট কোয়েশ্চেন থাকবেই, যে গলব্লাডার ওয়ালটা কেন ঠিক হয়। এখানে আমরা অনেক ধরনের প্যাথোলজি পেয়ে যাব। জাস্ট দুই ভাগে ভাগ করবেন। জেনারেলাইজড ওয়াল থিকেনিং মিন্স হোল ওয়াল পুরাটাই ঠিক পাচ্ছি চারপাশে, এন্ড লোকালাইজড ওয়াল থিকেনিং মিন্স ওয়ালের একটু একটু করে ফোকালি কোনো জায়গায় ঠিক। যেমন এটা ওয়ালটা নর্মাল ধরেন লেস দেন 3 মিলিমিটার, আপনি এখন জেনারেলাইজড হোল ওয়াল পেয়ে গেলেন 3 to 5 বা 5-3-এর উপরে, অথবা 5-এর উপরে, ইয়েস, এটাও জেনারেলাইজ ওয়াল থিকেনিং। তখন আপনি কি লিখবেন? আপনি তো ডায়াগনোসিসে যদি জেনারেলাইজ ওয়াল থিকেনিং লেখেন, আমরা একটা পোর্শন পেলাম, বাট এটাতে কোনো ডিজিজ কিন্তু ডায়াগনোসিস করতে পারছি না। হ্যাঁ, তাহলে জেনারেলাইজ ওয়াল থিকেনিং পেলে আপনাকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। ক্লিনিক্যালি কি? আমাদের সামনেই তো পেশেন্ট, ওরা কি সমস্যা, কোথায় ব্যথা বলছে, কি ধরনের, কোন ধরনের ফাইন্ডিংস পাচ্ছেন, লিভারের প্যাথোলজি থেকে এটা হলো, নাকি গলব্লাডারের নিজস্ব প্যাথোলজি, আবার কিডনির কজ থেকে হতে পারে, হার্টের কজ থেকে হতে পারে, কি ধরনের হিস্ট্রি দিচ্ছে, যেখানে আমি আদার কোরিলেশনস করে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি যে এই ডিজিজ হয়েছে। বেসিক্যালি কিছু সিস্টেমিক বা অর্গান ডিসঅর্ডারের কারণে গলব্লাডার ওয়াল জেনারেলাইজ থিকেন হয়। আগে চোখে দেখে নেন, এই যে জেনারেলাইজ থিকেনিং, হোল ওয়ালটা দেখেন মোটা, এখানে পানি জমে আছে, কেমন যেন ডার্ক, এটাকে বলবেন হাইপোইকুইক ইডিমাটাস। ফ্লুইড আসা মানে ইডিমা, ফ্লুইডস, ইনফ্লামেশন
হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা আপনারা আছেন ডক্টর আহসান হাবিব, আপনার কাছে আমার হোস্টিংটা চলে গিয়েছে। ম্যাম আসসালামু আপনি আলাইকুম। জি ম্যাডাম। জি আহসান, আপনি যদি আমাকে একটু হোস্টটা ট্রান্সফার করেন, হোস্ট করে দিতে পারবেন? হ্যাঁ ম্যাডাম আমি অপশনটা খুঁজে পাচ্ছি না। আমি দেখতেছি ম্যাডাম, দেখতেছি ম্যাডাম। হ্যাঁ, ওই যে পার্টিসিপেন্টস এ যান, দেখেন ডক্টর রবিনা। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। হয়েছে মনে হয়। হ্যাঁ, আমি এখন শেয়ার দিই। এখন শেয়ার দেন প্যাথোলজিটা আপু, এটা হ্যাঁ আসছে। ভিডিও আর অডিও চেক করে তারপরে থ্যাংক ইউ আপু, আপনাকে রিসিভ করলাম। সরি, আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম যারা আছেন আমার সাথে, আমি রিয়েলি সরি। তো আমরা শুরু করছি আবারও একটু। যেটা বলছিলাম, জেনারেলাইজ থিকেনিং অফ দ্য গলব্লাডার। তো যখনই আপনার বেশি থাকবে 3 এর উপরে, আপনাকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। অলরেডি আমরা একটু দেখছি, এটা একটা হাইপোকিক, এটা হলো গলব্লাডার কজ থেকে আসছে। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন কত ফুলে আছে, পানি জমে আছে। তো দিস জেনারেলাইজ থিকেনিং হোল ওয়াল, এটাও জেনারেলাইজ থিকেনিং, বাট দিস ইজ নট হাইপোইকুইক, এটা হাইপার ইকুইক। একদম ইকোজেনিক ওয়াল দেখা যাচ্ছে, বাট এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা থেকে এটা হয়তো 10 মিলিমিটার হয়ে যাবে। তো জেনারেলাইজ থিকেনিং এর কজ গুলো আমরা কিভাবে বুঝবো? তো আমরা ক্লিনিক্যালি কোরিলেট করব। আমি এটাকে একটু আউটলাইন দিচ্ছি যে আমরা অর্গান ওয়াইজ যদি মনে রাখি খুবই সুবিধা। যে প্রথম হলো গলব্লাডার ইটসেলফ কজ, যেটা হলো অ্যাকিউট ক্রনিক কোলিসিস্টাইটিস, কমন। অ্যাকিউট ইনফ্লামেশন হতে পারে, ক্রনিক ফাইব্রোসিস হয়ে জেনারেলাইজ থিকেনিং হতে পারে। সেখানে আপনি তো গলব্লাডারের কজে গলব্লাডার ফাইন্ডিংস গুলো পাচ্ছেন, তারপরে পেন বা আদার ইয়েগুলো পসিবিলিটি গুলো থাকছে, হ্যাঁ, যে হিস্ট্রি গুলো খারাপ থাকে। এরপরে আমরা লিভার কজ, আমি জাস্ট গলব্লাডার কজ, দেন লিভার কজ। লিভারের কমন কজ হলো আপনারা জানেন ক্রনিক যে সিরোসিস, সিরোসিসে কিন্তু হাইপো অ্যালবুমিনেমিয়া হয়ে আমাদের সব অর্গানে আমাদের পেটে পানি চলে আসে এবং গলব্লাডার ওয়ালেও কিন্তু ফ্লুইডস জমে ইডিমাটাস হতে থাকে। দেন লিভারের আরেকটা কজ আছে, এটা শেষে আছে, এটাকে যদি একসাথে করে নেন, অ্যাকিউট হেপাটাইটিস। আপনার হেপাটাইটিস পরিবেশন ইনফ্লামেশন হয় এবং গলব্লাডার একটা অ্যাসোসিয়েটেড ইনফ্লামেশন চলে আসে লিভারের সাথে সাথে, যেহেতু গলব্লাডার লিভারই বসে থাকে। তাহলে অ্যাকিউট হেপাটাইটিস এন্ড সিরোসিসেও গলব্লাডার ওয়াল জেনারেলাইজ থিকেন হচ্ছে, লিভার কজ শেষ দুইটা। হার্ট কজ,
হার্টের কজ হলো কনজেস্টিভ, সিসিএফ এ আমরা পাই। সিসিএফ পেশেন্ট আপনারা হোপফুলি সবাই ডিল করেছেন, যে শ্বাসকষ্ট নিয়ে আসছে, আমরা আলাদা ক্লিনিক্যাল কোরিলেশন করছি। পেশেন্ট তো আসছেই ডিসনিয়া নিয়ে, এনলার্জড এনলার্জমেন্ট, ডান দিকে ব্যথা বলে, তারপরে আপনার শ্বাসকষ্ট বলছে, জেভিপি রাইজ থাকে, এগুলো আমরা হিস্ট্রি থেকে কিছুটা পেয়ে আমরা যদি শোয়ালাম, দেখালাম যে আমরা লিভার দেখছি, আমরা কিন্তু হার্ট দেখছি না, লিভারে কিছু চেঞ্জ চলে আসে। যেমন আপনারা ভেনাস প্রেশার যখন বেশি থাকে, আপনার ইনভিও ভেন গুলো ডাইলেটেড থাকে, আমরা লিভারে দেখতে পাই 3টা হেপাটিক ভেন যাচ্ছে, এগুলো একদম আঙ্গুলের মতো ফুলে থাকে, মোটা মোটা হয়ে থাকে, এবং আমরা জানি এখানে পেটে পানি আসে, কম বেশি অ্যাসাইটিস প্লুরাল এফিউশনের ফাইন্ডিংস পেতে পারি। এরপরে লিভারটা একটু কনজেশন হয়, যেহেতু এটাকে আমরা কার্ডিয়াক কনজেশন বলি, লিভার একটু ডার্কও হতে পারে ইনফ্লামেটরি চেঞ্জের কারণে, কনজেশনের কারণে। আরেকটা হলো গলব্লাডার ওয়াল থিক হয়ে যাচ্ছে, ইডিওমেটাস, এন্ড আপনার এই তো। তাহলে আপনি অনেকগুলো ফাইন্ডিংস পেয়ে গেলেন লিভারে, হেপাটিক ভেন্স, ইনফ্লুয়েভেনা বা অ্যাসাইটিস প্লুরাল এফিউশন রিলেটেড থাকতে পারে, দেন গলব্লাডার ওয়াল থিকেন। তখন আমরা পেশেন্টের তো হিস্ট্রি পাচ্ছি, এটা কার্ডিয়াক কজ থেকে, এটা আপনার লিভারে যে চেঞ্জ গুলো আসছে গলব্লাডারে, তখন আমরা বলছি এই দিস ফাইন্ডিংস সাজেস্টিভ অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। তাহলে দেখেন একজন সোনোলজিস্ট একটা ডায়াগনোসিসে উপনীত হচ্ছে ডিফারেন্ট ফাইন্ডিংস এন্ড ডিফারেন্ট ক্লিনিক্যাল ফিচার দেখে। আদারওয়াইজ আপনি যদি কোরিলেট করতে না পারেন, আপনি লিখছেন গলব্লাডার ওয়াল থিকেন, ইনফেরিয়র ভেন কাভা ডাইলেটেড, হেপাটিক ভেন ডাইলেটেড, দেন অ্যাসাইটিস প্রেজেন্ট, প্লুরাল এফিউশন। এইগুলোকে আমরা সামারি করে অ্যালং উইথ দ্য ক্লিনিক্যালি পেশেন্টকে ডিল করে আমি কিন্তু চলে যেতে পারছি সাজেস্টিভ অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। তাহলে হার্ট কজ হলো, রেনাল কজও আছে, এখানে আমরা দেখাচ্ছি না। রেনাল কজের মধ্যে সিকেডি পেশেন্টে তো জানেন মাল্টিপল আপনার আমাদের যে বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো থাকে, সেখান থেকেও গলব্লাডার থিক হয়। প্যানকিটাইটিসও বলা আছে, কিছু ইনফ্লামেটরি চেঞ্জ প্যানক্রিয়াস থেকেও আপনার গলব্লাডারে একটা অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস থাকতে পারে। আর একটা হলো ম্যালিগনেন্সির মধ্যে এই দুটো ম্যালিগনেন্সি আপাতত মনে রাখেন, আমরা যেহেতু এই পেশেন্টস গুলো এত বেশি ডিল করি না, মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা, এক্ষেত্রে কিন্তু অনেক বেশি আমাদের সিস্টেমিক ডিসঅর্ডার হয়ে যায়, এবং এর মধ্যে গলব্লাডার বল ঠিক হতে থাকে। তাহলে আমরা একটু কি করলাম, জেনারেলাইজ থিকেনিং, গলব্লাডার কজ দুটো, লিভার কজ দুটো, হার্ট কজ, রেনাল কজ, আপনার প্যানক্রিয়াটাইটিস, দেন আপনার ম্যালিগনেন্সি, এভাবে যদি মনে রাখি, মোটামুটি আমরা জাস্ট গলব্লাডার থিকেন ওয়াল আসলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি ডায়াগনোসিসের দিকে। দেখেন এটাও গলব্লাডার ওয়াল থিক দেখা যাচ্ছে, দেখেন থিক ওয়াল লিখেছে। তো এখানে আরেকটা জিনিস বলার আছে, যারা দেখছেন আমার এই আপনার স্ক্রিনটা, যে আমরা যখনই একটা প্যাথোলজি পাই, আমরা মার্ক করি যে স্টোন ওয়াল থিক বা এখানে একটা ডাইলেটেশন, তো কিছু কিছু লেখার চেষ্টা করবেন। ইমেজের পরিচয়টাই হলো আপনার ডায়াগনোসিসের মেন মানে এভিডেন্সটা আমাদের দিতে হয়। যদি স্লাজ পড়ে থাকে, আমরা এখানে একটু স্লাজ লিখে দিলাম, স্লাজ কি আসবো আমি, এটা প্রেসিপিটেশন, সো স্লাজ আমি আসবো। সো জেনারেলাইজ থিকেনিং মোটামুটি এভাবে আমরা একটা কোরিলেশন করলাম এবং একটা লিস্ট করে ফেললাম, এটা আপনাদের পরীক্ষায় থাকে। দেখেন এটাও জেনারেলাইজ থিকেনিং, ক্রস সেকশনে বেশ মোটা একটা ওয়াল, দেখেন লং সেকশনেও বেশ মোটা একটা ওয়াল, এটাই কিন্তু মনে হচ্ছে কি বা, এটা দেখবেন 7-8 মিলিমিটার হয়ে গেছে, মোর দেন 3 মিলিমিটার। এটাও দেখেন জেনারেলাইজ থিকেনিং। এন্ড যখন আপনার পানি থাকবে, দেখেন কিছু ব্ল্যাক ব্ল্যাক, এটাকে ইডিমাটাস বলি আমরা, হাইপোইকুইক। সো ফ্লুইডস আসার মানে হলো ইনফ্লামেটরি চেঞ্জ, এন্ড দ্যাট মে বি অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ইনফ্লামেশন, তাই না? এবং এই যে পেরিকোলেসিস্টিক ফ্লুইডস থাকে, অ্যাকিউট কোলেসিস্টাইটিসে আপনার কিছু এক্সট্রাভাসেশন ফ্লুইডস চলে আসে, ইডিমাটাস থাকলে। পেরি যখন পাচ্ছেন, পেরি মিনস আউটসাইড, পেরিকোলেসিস্টিক ফ্লুইড থাকলে একদম কনফার্ম হয়ে যায় যে এটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস। সবার কিন্তু অফ লিভার, বাট মাল্টিপল ফাইন্ডিংস দেখা যাচ্ছে, এবং এর সাথে অবভিয়াসলি ক্লিনিক্যালি পেশেন্টস কিন্তু হিস্ট্রি দেয়। এটাও জেনারেলাইজ থিকেনিং, এর সাথে স্টোন আছে, যে কোনো ভাবে আপনি লিথিয়াসিসও বলতে পারবেন এখানে। আচ্ছা, লোকালাইজ থিকেনিং কিন্তু একটা আমরা পড়ে এসেছি অলরেডি, লোকালি কিছু বের হচ্ছে। তাহলে লোকালি একটা থিক লিনিয়ার লম্বা ইকোজেনিক ছিল মিউকোজাল ফোল্ড, পলিপ, দেন প্রাইমারি সেকেন্ডারি কার্সিনোমা অফ দা গলব্লাডার। ফোল্ড কিন্তু লম্বা হয়, লিনিয়ার ইকোজেনিক আমরা ফোল্ড। এটা যদি মোটা হয়ে যায় আমরা কিন্তু ফোল্ড বলতে পারি না। সো ফোল্ডের বলছে 5 মিলিমিটার এনি দিকে, যদি মিলিমিটার ডায়ামিটার যদি মোটা, ফোল্ড 5 মিলিমিটার মধ্যে থাকলে তাহলে আপনি একটু প্যাথোলজি চিন্তা ভাবনা করতে পারেন। ফোল্ডের পরেই যে প্যাথোলজিটা আমরা বলছি পলিপ,
পলিপ সবাই মনে রাখবেন, পলিপ বেনাইন মিউকোজাল গ্রোথ, আমরা অনেকভাবে বলি অ্যাডিনোমা, প্যাপিলোমা, পলিপ। তো পলিপ চেনার উপায় হলো পলিপ কিন্তু মিউকোজা থেকে আসছে, সো ইট ইজ রিফ্লেকটিভ একটা মিউকোজাল লাইনিং, এটা ইকোজেনিক। পলিপের গ্রোথও ইকোজেনিক দেখি আমরা আল্ট্রাসাউন্ডে। পলিপ এনিওয়্যার পলিপ, সার্ভাইকাল, গল ব্লাডার, ব্লাডার পলিপ, এন্ডোমেট্রিয়াল পলিপ শুড বি ইকোজেনিক। এবং পলিপের দুই ধরনের অ্যাপিয়ারেন্স আছে, একটা হলো পেডুলেটেড, ছোট একটা স্টক আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ছোট একটা স্টক, পেডিকল বা পেডাঙ্কুলেটেড বলি, স্টকের মধ্যে একটা ইকোজেনিক গোল মাথা। আমরা সবাই চোখ বন্ধ করেই প্রায় লিখে ফেলি পলিপ। বাট পলিপ মে বি সেসাইল, এরকম একটা ফ্ল্যাট বেসড একটা আর্স্ট হয়ে থাকে, বাট দের ইজ নো পেডিকল। সো ফ্ল্যাট বেসড একটা পলিপ ইকোজেনিক গোল বলের মতো থাকতে পারে। তো এখানে একটা গোল বলের মতো ফ্ল্যাট হয়ে বসে থাকলো। আমরা কিন্তু ইকোজেনিক কিছু লুমেনা আসলেই আমরা আটকে উঠি, স্টোন কিনা। বাট একটু হলে ডিফারেন্সটা বলে দিচ্ছি, স্টোন হলে অবশ্যই পোস্টেরিয়র শ্যাডো পড়বে, একটা ফ্ল্যাট বেস ইকোজেনিক। হ্যাঁ, আর যদি দেখেন সুন্দর সফট একটা ম্যাস পলিপ, ফ্ল্যাট বেস বাট কোনো শ্যাডো নাই, দিস পলিপ। পলিপ তো সফট, তাই না? আর ম্যাস হলো, আপনারা জানেন যে কোনো ম্যাস আপনারা বলেন ইরেগুলার, মিক্সড ইকোজেনিক, হাইপো হতে পারে, একটা গ্রোথ হাইপো টু মিক্সড, এই ওয়ার্ডটা আমি বেশি পছন্দ করি। হাইপো হতে পারে বেশ একটা গ্রোথ, সেলুলার হাইপো হয়ে উঠে। হাইপার আগে বলবেন না, ম্যাস অনেক পরে হাইপার হয়, ফাইব্রোসিস নেক্রোসিস হয়ে টুয়ে ফাইবার হয়, হাইপিক হয়। তাহলে হাইপো থেকে মিক্স, নেক্রোসিস থাকে কিছু, হাইপো থাকে কিছু, থাকে টোটালি মিক্সড, একটু হাইপো একটু হাইপার, কেমন হ্যাঁ একটু ইরেগুলার টাইপ। এগুলো আমরা ম্যাসের লক্ষণ, এবং ম্যাসের লক্ষণ আমরা ক্লিনিক্যালি বুঝে ফেলি যে পেশেন্টে কিন্তু ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, হজম হচ্ছে না, ডিসপেপসিয়া, এগুলো চলে আসতে থাকে। তাহলে ম্যাসকে আমরা দেখি ইরেগুলার, টু মিক্স, এও কিন্তু শ্যাডো দিচ্ছে না, কোনো আপনার মুভও করে না। আচ্ছা, স্টোনের সাথে ডিফারেন্স কি? আপনি এটা যে স্টোন মনে হচ্ছে, আপনার পলিপটা বললাম যদি গোল একটা পলিপ থাকে ইকোজেনিক, স্টোন মনে হলে স্টোনের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো হাইপারিকুইক হবে, শ্যাডো দিবে, এবং কিন্তু মুভ করতে পারে। পেশেন্টকে পজিশন চেঞ্জ করলে আপনি দেখছিলেন ফান্ডাসের কাছে নেমে চলে আসো, অথবা এদিক থেকে, তাহলে মুভ করে অ্যালং উইথ পশ্চার চেঞ্জ। এটা স্টোনের 3টা ক্রাইটেরিয়া। বাট পলিপ মুভও করবে না, বাট শ্যাডো দিবে না। ম্যাসও তাই, আপনার ইরেগুলার হবে, মিক্সড ইকোজেনিক, হাইপো, পেশেন্টের হিস্ট্রি খারাপ, বাট এটা মুভও করবে না, শ্যাডো দিবে না। এভাবে আমরা লুমেনের প্যাথোলজি গুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। এখন আসেন আমরা একটু কোলেসিস্টাইটিস গুলোতে যাই। আপনার ফোকাল লেশনস গুলো দেখলেন, ফোকালি বা এটাকে কি বলছে, জেনারেলাইজড এন্ড লোকালাইজড ওয়াল থিকেনিং। লোকালাইজড ওয়াল থিকেনিং এর মধ্যে আপনার ফোল্ড আসলো, লিনিয়ার, পলিপ গেল, এটা পেডাঙ্কুলেট হতে পারে, সেসাইল হতে পারে, এটা ফ্ল্যাট বেস, এটা বলে সেসাইল পলিপ, বাট ইট উইল নট গিভ এনি শ্যাডো, আর এটা মুভ করবে না অ্যালং উইথ পশ্চার চেঞ্জ। আর যদি স্টোন থাকে মুভ করবে, শ্যাডো দিবে, এরকম। আর যদি থাকে এটাও কোনো শ্যাডো দিবে না, ইরেগুলার, মিক্সড ইকোজেনিক হবে, অ্যালং উইথ দ্য হিস্ট্রি আপনি কোরিলেট করে। আচ্ছা, যে কোনো ভাবে আপনি যদি লেখেন স্টোন ইন দ্য গলব্লাডার কোলেলিথিয়াস, বাট ম্যাস লিখলে, আমরা যে কোনো ম্যাস লিখলে আমরা একটা হিস্টোপ্যাথ সাজেস্ট করি, বায়োপসি অর রিলেটেড এফএনএসসি আপনি সাজেস্ট করতে পারেন। অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট, আমার এই ওয়ার্ডটা খুবই মানে ভালো লাগে, যে আমরা যদি সোনোলজ অ্যাকিউট লিখি, সো দেয়ার অবভিয়াসলি দেয়ার শুড বি ক্লিনিক্যাল ফিচার, তাই না? অ্যাকিউট কন্ডিশনে আসবে পেশেন্ট, জ্বর ব্যথা আমাকে অনেকটাই হেল্প করবে, খুব টেন্ডারনেস, জ্বর ব্যথা, ভমিটিং, এই সমস্ত থাকে। এবং আমরা অ্যাকিউট কোলেসিস একটা ইম্পর্টেন্ট সাইন পাই, দ্যাট ইজ মার্ফিস সাইন। সো মার্ফিস সাইন সবাই জানেন, টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, আমরা হার্ট অফ ইন্সপিরেশন, প্রেসার দিলে পেন ফিল করে। এখন আমরা কিন্তু সোনোলজিস্ট হাত দিয়ে প্রেসার দেই না, হ্যাঁ, আমরা কি দিয়ে প্রেসার দিই? প্রোব ফেলে। আপনি বলেন আচ্ছা লম্বা শ্বাস নেন, আমি আপনার আল্ট্রাসাউন্ড শুরু করতেছি, সে তো ব্যথা নিয়ে বসে আছে বেচারা, আপনি যেই ডানে চলে আসলেন কোস্টাল মাঝের 9 কোস্টাল কার্টিলেজ, এখানে যেই পেন চিৎকার করে উঠলো। এই যে প্রোব ফেলেই আমি একটা টেন্ডারনেস কে রিসেট করলাম, দ্যাট ইজ কল্ড প্রোব টেন্ডারনেস অর সোনোগ্রাফিক্যাল মার্ফিস সাইন। সো আমরা বলছি যে অ্যাকিউট কোলেসিস আমরা একটা পয়েন্টস লিখেও দিই ডায়াগনোসিসের, যে আমি সোনোগ্রাফিক্যাল মার্ফিস সাইনও আমি এলিসিট করতে পেরেছি প্রোব দিয়ে, বা প্রোব টেন্ডারনেস পজিটিভ, এভাবে আমরা লিখতে পারি। এখন তাহলে চলে আসেন, আমাদের একটা হিস্ট্রি দিচ্ছে, পেন, জ্বর ব্যথা এগুলো আছে, আমরা সোনোগ্রাফিক্যালি দেখে ফেলাম, আর কি পাবো? অলরেডি আমি কিন্তু ছবিটা দেখিয়েছি, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, আইটিস মিন্স ইনফ্লামেশন, ওয়াল ইনফ্লামেটরি চেঞ্জ আসছে, সো ওয়াল শুড বি থিক, ইডিমাটাস একটু আগে দেখিয়েছিলাম, আমি আবার যাচ্ছি, এই যে থিক ইডিওমেটাস, অবশ্যই জেনারেলাইজ থিকেনিং হয়ে যাচ্ছে, পানি জমে যাচ্ছে, পানির কিছু সাইন দেখাচ্ছে কালো কালো, এগুলোকে আমরা আগে বলতাম লেয়ার লেয়ার থিকেনিং, ফিফথ লেয়ার থিকেনিং, ট্রিপল লেয়ার থিকেনিং। এখন এই টার্মস গুলো আসে না, ওয়াল ইজ জেনারেলাইজ থিকেনিং, হাইপোইকুইক, ইডিম্যাটাস,
এন্ড কি পাচ্ছেন, আপনার লুমেনটা আপনার ডিস্টেন্ডেডও হতে পারে, তাই না? এটা একটা ইনফেকশনের কারণে হলে ডিস্টেন্ডেড হতে পারে। তারপরে পেরিকোলিসিস ফ্লুইডস থাকতে পারে, মার্ফিস সাইন প্রেজেন্ট আসতে পারে। অনেক ক্ষেত্রে আপনার কলেসিস্টাইটিস অ্যাকুইটিস স্টোন প্রেজেন্ট থাকে, ক্যালকুলাসও হতে পারে। তাহলে এখানে দেখলে আবার স্টোন শ্যাডো দিচ্ছে, তাই না? এই ফাইন্ডিংস গুলো আপনার মোটামুটি মাথায় রাখতে হবে অ্যাকিউটকে বলার জন্য। এবং এটা আপনাদের অবশ্যই থাকে, দিস ভেরি বেসিক একটা প্যাথোলজি, যে থিকেনিং অফ দ্য ওয়াল। এখানে আপনারা অ্যাড করবেন ইডিমেটাস, হাইপোইকুইক, জেনারেলাইজ, এই ওয়ার্ড গুলো অ্যাড করবেন। মোর দেন 3 মিলিমিটার ডিস্টেনশন, গলব্লাডার যে লুমেনে যদি ইনফেকশন থাকে, ফ্লুইডস আপনার বেড়ে যায়, ডিস্টেন্ডেড মোর দেন 4 এপিডামিটার, প্রেজেন্ট গলস্টোন থাকতে পারে, ইম্প্যাক্টেড স্টোনে আবার ইম্প্যাকশন হয়ে থাকতে পারে, পেরিকোসিস ফ্লুইড থাকতে পারে, পজিটিভ মার্ফিস সাইন থাকতে পারে, হাইপেরিমিয়া গল ব্লাডার অন ডপলার ইন্টারোগেশন। এটা আবার আমরা পরে দেবো, বাট ডপলার করলে দেখা যায় ইনফ্লামেটরি সাইনাসের সাথে হাইলি ভাস্কুলারও দেখা যায়, হ্যাঁ, ভাস্কুলারিটি বেড়ে যায়। এটা আপনাদের আপাতত না করলেও চলবে। আচ্ছা, ইনফেকশনের সাথে সাথে আপনি স্লাজও পেতে পারেন। ইনফেকশনের একটা ফিচারে স্লাজও আসতে পারে, স্লাজ ডিপোজিশন থাকতে পারে। হোয়াট ইজ স্লাজ? স্লাজ হলো প্রেসিপিটেট ম্যাটার, এটা সেমি সলিড কিছু ডেব্রিস, তাই না? স্লাজ আকারে বালুর আকারে পড়ে থাকে। এটা আমাদের যে সল্টস গুলো, সল্টস এর ডেব্রিস থাকতে পারে, আপনার বাইল সল্টস, দেন আপনার স্লাপিং ওয়াল থেকেও আসতে পারে, কিছু গুড়ি গুড়ি জিনিস ভাসে। এবং তখন এটা যেহেতু সেমি সলিড, আপনি দেখেন ফ্লুইড সলিড লেভেল দেখা যায়, হালকা একটু লো লেভেলের ইকো থাকে, ইজ নট ভেরি ব্রাইট লাইক স্টোন। আমরা স্টোন অ্যান্ড স্লাজের একটা ডিফারেন্স করি। স্টোন ইজ ভেরি ব্রাইট, ইকোজেনিক, পোস্টোঅ্যাগস্টিক শ্যাডো হার্ড, তাই না? এ কিন্তু অত ব্রাইট না, লো লেভেলের ইকো এর একটা ফ্লুইড লেভেল থাকছে। দুজনেই কিন্তু ডিপেন্ডেন্ট পার্টে পড়ে। স্টোন কোন ইন্টারভালে ঝুলে থাকে না, স্লাজও ওখানে থাকে না, দুজনেই ডিপেন্ডেন্ট। এর ব্রাইট বেশি, এর শ্যাডো দেয়, এ ব্রাইট না তো লো লেভেল ইকো শ্যাডো দেয় না, এবং মুভও করে দুজন। কিন্তু আপনি প্রোপ ফেললে স্টোন ভারী, খুব তাড়াতাড়ি ফাস্ট মুভ করে, তাহলে এটা ফাস্ট মুভ করে, ফাস্ট একদম মুভ করে, আর এটা হলো স্লোলি মুভ করে। স্লো কি, আপনার স্লাজ ঘুরে ফিরে পড়ে টরে আবার সেটেল হয়। তাহলে এইভাবে আমরা একটু ডিফারেন্স করতে পারি। দেখো একটা ছবি দেখাচ্ছি, এটা আপনার স্লাজ হতে পারে। আচ্ছা, স্লাজের সাথে আরেকটা ডিডি চলে আসে, ম্যাস, কেমন যেন একটা ইরেগুলার, কেমন একটা যেন ঠিক ঠিক পোর্শন, স্লাজও হতে পারে। আমরা পশ্চাৎ যে ম্যাচ কিন্তু মুভ করবে না, তাই না? আর এত বড় ম্যাচের ক্লিনিক্যাল ফিচার অনেক খারাপ থাকবে। স্লাজ কিন্তু অনেক সময় জমে থাকে, নর্মালি অনেক দিনের প্যারেন্টাল নিউট্রিশন বা বেড রিডিয়ান পেশেন্টেরও আমরা স্লাজ পাই, বাট ম্যাচ কিন্তু একটা অবভিয়াস হিস্ট্রি নিয়ে আসে। তো বিভিন্ন ভাবে আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। এটা ম্যাচ লাইক একটা পার্ট, এটা যদি মুভ করে যায় আমরা স্লাজ বলতে পারি, এটাও যদি মুভ করে যায় স্লাজ বলতে পারি। এটা স্টোন দেখা যাচ্ছে, এটা ডিস্টেন্ডে ওয়ালে ফ্লুইডস, অ্যাকুইট কোলিসিস্টাইটিসের উইথ কোলেলিথিওসিস। আমরা কিছু ছবি দেখছি, এটাও ডিস্টেন্ডেড, ওয়ালটা ঠিক। এখানে দেখেন স্লাজে একটা ফ্লুইড লেভেল থাকলে আমরা চট করে স্লাজ চিন্তা ভাবনা করতে পারি, বাট একটা ম্যাসের মতো এটা স্লাজও হতে পারে, ম্যাস হতে পারে। এটাও দেখেন স্লাজও হতে পারে, ম্যাসও হতে পারে। আচ্ছা, এইগুলো। আর লুমেনের মধ্যে আরেকটা ওয়ার্ম, এটা আপনার একটা দেখেন একটা রড লাইক স্ট্রাকচার, ওয়ার্ম তো আপনার রডের মতো একটা থিক জিনিস। এটা অনেক সময় লাইট থাকে, নড়াচড়া করতে পারে। বেসিক্যালি
ভাই অলরেডি অলরেডি করে দিচ্ছে, উনি বুঝতে পারছেন। রিয়েলি সরি। স্ক্রিন শেয়ার দিয়ে দেন আগে, স্ক্রিনশট। থ্যাংক ইউ আপু, এরপর না পারলাম আমি আর নাই। সরি, থ্যাংক ইউ ভাইয়া। আমরা অনেক বিড়ম্বনার মধ্যে আছি, এই অফিসের লাইনটা একদমই ভালো না। তো আমি আপাতত শেষ করি, তারপরে আপনাদের সাথে কথা বলবো কারো কোনো প্রবলেম থাকলে। আমরা ক্রনিকে ছিলাম, কন্ট্রাক্টেড গলব্লাডার। আপনার লুমেনটা দেখেন কন্ট্রাক্টেড, থিক ওয়াল, ইরেগুলার হতে পারে, মাল্টিপল স্টোন, শ্যাডো এগুলো পেতে পারেন। সো অনেক দিনে হিস্ট্রি পাবেন, সো এটাতে টেনশন করার কিছু নেই। আপনারা জাজমেন্ট দিবেন যে আমরা কিভাবে লিখবো, তাই না? তাহলে ক্রনিক কোলিসিস্টিস উইথ কোলেলিথিয়াসিস, স্টোন থাকলে একটা আলাদা এন্টিটি, আমরা আলাদাভাবে একটা ডায়াগনোসিস লেখার চেষ্টা করি, এটাকে হাইড করব না। ক্রনিক কোলিসিস্টিস উইথ কোলেলিথিয়াসিস, এন্ড মাল্টিপল থাকলে মাল্টিপলটা লেখাটা ভালো। তো এটাও দেখেন একটা ক্রনিক কন্ট্রাক্টেড গলব্লাডার, অনেক বেশি থিক ওয়াল, জ্যালাইস থিকেনিং, এন্ড একটা বড় স্টোন দেখাচ্ছে। এখানে একটু বলার আছে, বড় স্টোন দেখলে আমরা কিভাবে বলি এটা আপনার সেমিলুনার শেপ, ক্রিসেন্ট শেপ চলে আসে, বিকজ পরের ছোট অংশটা, মানে সরি পরের নিচের অংশটা কিন্তু আসে না, কারণ এটা শ্যাডোর মধ্যে পড়ে গেছে। স্টোন বিম আসলো, অনেক বেশি বাধা পায়, এখান থেকে যতটুকু reflect করে গেল ততটুকু আকারে দেখাচ্ছে, বাট বাকি অংশটা স্টোন শ্যাডোর মধ্যে চলে যাচ্ছে। লার্জ স্টোন অলওয়েজ দেখবেন এত গোলাকার আসে না, বাট ছোটগুলো মোটামুটি গোল শেপ চলে আসে। লার্জ স্টোনটা ক্রিসেন্ট, এখন আমরা লার্জ স্টোনে একটা মেজারমেন্ট দেই, লার্জ স্টোনে মেজারমেন্ট দিলে মনে হয় যে কত বড় স্টোন আছে এটা আমরা একটা আইডিয়া দিতে পারি। তো আপনি হয়তো দুই দিকের মেজারমেন্ট না দিলেও একটা, ধরেন এটা বললেন 5 সেন্টিমিটার ডায়ামিটার, বাট আমরা বেসিক্যালি যে কোনো মেজারমেন্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্সেও দিতে পারি। আচ্ছা, এটা গেল লার্জ স্টোন। আচ্ছা, স্টোন নিয়ে আমাদের যে কথা, অলরেডি আমরা স্টোন নিয়ে আলাপ করে ফেলেছি। তারপরেও যেটা দেখাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড সবারই হয়, হোয়াইট পিপলদের একটু বেশি হয়, আমেরিকান, ইউরোপিয়ান দেন দা এশিয়ান। বাট আমরা আরো জানি ফিমেল 5F, ফিটা আপনার 40, ফেয়ার, তাই না, ফেকান্ডিটি, ওবেসিটি, এগুলো থেকে হতে পারে, ডায়াবেটিস, প্রেগনেন্সি, এনি রিস্ক ফ্যাক্টরস থেকে হতে পারে। যারই হোক আমাদের চিনতে হবে। আপনারা জানবেন স্টোনের তিনটা, এটা আপনাদের আসে যে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস অফ স্টোন, স্টোনকে আল্ট্রাসাউন্ডে কিভাবে বুঝবেন? ইট ইজ ভেরি হাইপার ইকুইক ব্রাইট একটা স্ট্রাকচার ওয়ার্ডটা আমরা স্টোনের বেলায় বেশি প্রেফার করি, বিকজ ইট ইজ হার্ড। কাস্টিং অবশ্যই, পোস্টিও অ্যাকুস্টিক শ্যাডো ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক পয়েন্ট অফ আল্ট্রাসাউন্ডে। আর একটা মুভস অ্যালং উইথ পশ্চার চেন, বাট সবাইকে মুভ করে নো, অনেকে হয়তো নেকের মধ্যে ইম্প্যাক্ট হয়ে থাকে, অনেকে ওয়ালের মধ্যে ফিক্স হয়ে যায়। সো তখন আমরা বলি যদি না মুভ করে, ইম্প্যাক্টেড স্টোন, এই ওয়ার্ডটা আমরা বেশি লাইক করি। ফিক্সড, অ্যাডারেন্ট এগুলো লিখতে পারবেন, বাট ইম্প্যাক্টেড স্টোন লিখে দিতে হবে, তখন সার্জন রেডি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা অনেক সময় লিখি ইট ইজ মোবাইল। তিনটা ক্রাইটেরিয়া আপনাকে স্টোনের আপনার রিপোর্ট রাইটিং এর লিখতে হচ্ছে, যে ব্রাইট ইকুইজিং স্ট্রাকচার, সিঙ্গেল হলে সিঙ্গেল আর মাল্টিপল অবশ্যই লিখতে হবে, শ্যাডো দিচ্ছে, মুভ করছে কি মুভ করছে না। ইফ ইট ইজ নট মুভিং আপনি লিখে দিবেন ইম্প্যাক্ট স্টোন। দেখেন এগুলো কি, এখানে আমরা ক্রাইটেরিয়া গুলো দিচ্ছি, দে আর স্মল, মাল্টিপল, আপনার কয়টা আছে গুনতে হবে না, বাট দে আর গিভিং শ্যাডো, সো দে আর স্টোন। এবং আপনার এটা যদি মুভ করে একসাথে পড়ে গেল একদিকে, আপনারা বলবেন দে আর মুভিং। এটা কিন্তু সিঙ্গেল, দেখেন, এন্ড শ্যাডো দিচ্ছে, সিঙ্গেল কোলেলিথাসিস বা গলস্টোন আমরা লিখি, এগুলো কিন্তু শ্যাডো দিচ্ছে, স্টোনে চলবে। আচ্ছা, আরেকটু বলে রাখি, স্লাজ গুলোই কিন্তু স্টোন ফর্মেশনে বেশি হেল্প করে, স্লাজ পড়ে গেলে। তো স্লাজ অনেক সময় বলের মতো হয়, আস্তে আস্তে তারপরে শ্যাডো দিতে থাকে, শ্যাডো না আসা পর্যন্ত আমরা তাকে স্লাজ বল বা এগুলো বলে থাকি। ওকে, তো শ্যাডো আসলে স্টোন বলে ফেলবেন। দেখেন এটাও স্টোন, এটা কিন্তু স্টোন না, সবাই দেখেন একটু পলিপয়েড ভাব আছে। তো এটা মিকোজাল ফোল্ডও না, বিকজ একটু থিক দেখা যাচ্ছে। সো ফোল্ড বা পলিপ এরকম হতে পারে, বাট পলিপের দিকে বেশি যাচ্ছে, স্টোন তো অবশ্যই না। আমরা লোকাল থিকেনিং পাচ্ছি, মনে আছে আপনাদের লোকাল থিকেনিং এ ফোল্ড, পলিপ, ম্যাস। তো ম্যাস আপাতত দিচ্ছি না, হয়তো পলিপ বলছি, ইকোজেনিক, ভেরি ইকোজেনিক, শ্যাডো নাই, স্টোন না।
বাট হ্যাঁ, পলিপ কি ম্যাসে ট্রান্সফর্ম হতে পারে কিনা, পলিপ কি কানসার চেঞ্জে ট্রান্সফর্ম হতে পারে কিনা, এটা একটা কোয়েশ্চেন। সো ইয়েস হতে পারে। বেনাইন থেকে ম্যালিগন্যান্টে গেলে আরেকটা ইম্পর্টেন্ট, আমরা চোখে দেখে কিভাবে বুঝবো। সো বড় হয়ে যাবে, সবচেয়ে আগে বলা হচ্ছে লার্জ পলিপ, অনেক বড় একটা পলিপয়েড লেশন হচ্ছে, ইরেগুলারিটি এসে যাচ্ছে, মিক্স ভাব হচ্ছে, হাইপারিকুইক চলে যাচ্ছে, হিস্ট্রিও খারাপ বলছে, এরকম একটা স্টেজে আমরা বলতে পারি পলিপয়েড ম্যাস। আই এম নট কনফার্ম এটা একদম ম্যালিগনেন্সি চলে গেছে। তো আমরা বলি লার্জ পলিপয়েড ম্যাস, প্লিজ ডু বায়োপসি। তাহলে পলিপ ছোট থাকলে, থিন প্যাডাঙ্গল থাকলে আমরা ডিরেক্টলি পলিপ লিখে ফেলি। বাট যদি লার্জ থাকে পলিপয়েড ম্যাস লিখতে পারেন। বড় হওয়া, মোর দেন 1 সেন্টিমিটার উপরে যাওয়া আপনার কার্সিনোমার লক্ষণ বলে। লার্জ পলিপ কার্সিনোমা হয়ে যেতে পারে, ইরেগুলারিটি আসতে পারে, তার চেঞ্জ হতে পারে স্ট্রাকচার। এটা তো আগেরই, এগুলো মাল্টিফ্যাসেটেড স্টোন, মাল্টিপল স্টোন, সিঙ্গেল স্টোন, এগুলো কিছু বইয়ের ছবি, কাটমার্ক এন্ড স্টোন। এই যে ওয়াল ইকো শ্যাডো যেটা আপনি বলেছেন, ফুল অফ স্টোন হলে আপনি ওয়ালের একটা লাইন পাবেন, হাইপারিকুইক স্ট্রাকচার, ওয়ালের লাইন উইথ শ্যাডো। হ্যাঁ, এবং লুমেন আমরা ফ্লুইড ফিল গল্পটা দেখতে পারবো না, এটাকে বলে ওয়াল ইকো শ্যাডো সাইন। আমি দেখাচ্ছি এটা, এই যে ওয়ালের একটা লাইন, জাস্ট অ্যারোটা দেখেন, ওয়াল থেকে রিফ্লেকশন হচ্ছে, এন্ড স্টোনের মাথা, এটা ইকো, ই ফর ইকো, ওয়েস সাইন, WES, W ফর ওয়াল, ই ফর ইকো, এস ফর শ্যাডো। দেখেন কত বড়, এই যে গলব্লাডারের ফুল গলব্লাডারের নিচে শ্যাডো পড়বে। বাট এটা থেকে এটার ডিফারেন্স হলো দের ইজ লুমেন ভিজিবল। লুমেন যদি না থাকে আমরা বলবো মাথা and full of shadow. So white shadow and wall echo shadow আসলে আমরা বলি এটা স্মল, বাট লুমেন ইজ ভিজিবল, দিস ইজ নট ওয়েস্ট সাইন। আশা করি বুঝতে পেরেছেন, ওয়াল, লুমেন, ইকো, শ্যাডো। তাহলে লুমেন যখন থাকবে না, দিস ইজ কল্ড ওয়েস্ট সাইন, ফুল অফ স্টোন, গলব্লাডার ভালো দেখা যায় না। স্লাস তো বলে দিয়েছি, এটা অ্যামরফাস হয়, লো লেভেল ইকো থাকে, ফ্লুইড লেভেল করে, স্লোলি মুভ করে, কোনো অ্যাকোস্টিক শ্যাডো দেয় না। এই যে স্টোন থেকে ডিফারেন্স, লো লেভেলের ব্রাইটনেস ফ্লুইড লেভেল তৈরি করে, ডিপেন্ডেন্ট পোর্শনে একটা সলিড থিং পড়ে থাকে, সেমি সলিড, এন্ড স্লোলি মুভ করে। এটাও স্লাস, স্লাস বেশি হলে কিন্তু আপনার গলব্লাডারটা, স্লাজ হলে আবার ইকোজেনিক হয়ে যায়, হ্যাঁ, তখন আপনার লিভারের সাথে আইসিইউটিক স্ট্যান্ডার্ডে চলে আসে, এটাকে বলে হেপাটাইজেশন অফ দ্য গলব্লাডার। দিস ইজ ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ স্লাজ। এগুলো অনেক দূরের, না জানলেও চলে, এরকম পাওয়া যায় না। বাট স্লাজের কমপ্লিকেশন, স্লাজ অলওয়েজ গলস্টোন তৈরিতে হেল্প করে, স্লাজ পড়তে পড়তে হার্ড হয়ে যায়, পেনটেন তৈরি করে, হেপাটাইজেশন অফ দ্য গলব্লাডার করবে, গলব্লাডারকে একদম সলিডিফাই করে লিভারে লুকিয়ে ফেললো, আপনি খুঁজেই পাচ্ছেন না, এটাকে বলা হয় হেপাটাইজেশন। এটা দেখেন, এটা কিন্তু গলব্লাডার একটা সেকশন, বাট ইট ইজ ফুল অফ স্লাজ। স্লাজে অনেক সময় স্টোন বসে থাকে, দেখেন শ্যাডো দিচ্ছে। তো স্লাজ কিভাবে বুঝবো এটা ম্যাস মনে হচ্ছে, স্লাজ যদি মুভ করে, স্লাজ ম্যাস মুভ করবে না, ম্যাসেও স্টোন বসে থাকতে পারে, এগুলো আপনার চেক করতে হবে। ম্যাস, আমি আরেকটু বলে দিই, ম্যাস এন্ড স্লাজের ডিডি হতে পারে, মুভমেন্ট আছে কিনা, সাদা সাদা পলিপ, ইকোজেনিক পলিপ, অথবা স্টোন থাকতে পারে, স্টোনের শ্যাডো থাকবে, পলিপের শ্যাডো থাকবে না, স্লাজ বলও সলিড হতে পারে, শ্যাডো থাকবে না। এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এখানে মাল্টিপল ফাইন্ডিংস পাচ্ছি, স্টোন ইজ ভেরি হাইপারিকুইক, শ্যাডো দিচ্ছে, স্লাজ সেমি সলিড, দেখেন এটার থেকে ব্রাইটনেস কম, ফ্লুইড লেভেল, জেনারেলাইজ থিকেনিং ওয়াল, লুমেনটা ডিসটেন্ট হতে পারে, পেরিকোলিসিস্টিক ফ্লুইড আছে, সো এটা একটা অ্যাকিউট কোলিসিস উইথ কোলিলিথিয়াসিস উইথ স্লাজ উইথ করে আপনি অ্যাড করতে পারবেন। কোলিসিসের সাথে মাল্টিপল ফাইন্ডিংস আছে। তো স্লাজের কমপ্লিকেশনস গেল। তো মোটামুটি আমরা চলে আসছি শেষের দিকে। মাল্টিপল পলিপস দেখতে পাচ্ছি, একটা বড় পলিপ দেখেন, আবার ইয়েস ইট ইজ অ্যাটাচড অর অ্যারেজিং ফ্রম দ্য ওয়াল, বাট পেডিকলও আছে, বাট বড় হয়ে যাচ্ছে, সো আমরা এটাকে পলিপয়েড ম্যাসও বলতে পারি। ওয়ান ইজ লার্জার, বললেন মাল্টিপল পলিপস বিকজ দে আর অ্যারেজিং ফ্রম দ্য ওয়াল, বাট দে আর নট গিভিং শ্যাডো, স্টোন না, এই কারণে। হ্যাঁ, ম্যাস হতে পারে, একটা আবার বড় হয়ে যাচ্ছে, ইরেগুলার হয়ে যাচ্ছে। আমি হলে লিখতাম মাল্টিপল গলব্লাডার পলিপস with one is larger, so please do biopsy. এতগুলো পলিপ নিয়ে বসে থাকবে না কেউ, ছোট একটা পলিপ হলে তাও আমরা পলিপ লিখে বেরিয়ে আসলাম। সো এটা মাল্টিপল পলিপস, স্টোন না, ম্যাসও ডিরেক্টলি বলছি না, বাট ওয়ান ইজ লার্জার, সো ম্যাস আকারে আসতে পারে। তো মোটামুটি আমি শেষের পথে, কোলিলিথিয়াসিস আপনারা গল স্টোনের রিপোর্ট রাইটিং এ মাল্টিপল বা সিঙ্গেল লিখবেন, হাইপারিকুইক স্ট্রাকচার, শ্যাডো দিচ্ছে এবং পশ্চাৎ চেঞ্জে মুভ করছে কিনা দেখবেন, না মুভ করলে লিখবেন ইম্প্যাক্টেড স্টোন। আমরা গল স্টোনের জায়গায় কোলিলিথিয়াসিস, হ্যাঁ, গ্যালব্লাডার ক্যালকুলাস এগুলো লিখতে পছন্দ করি, ওটা লিখতে পারবেন। অ্যাকিউট কোলিসিস মনে আছে, ওখানে আমরা লিখেছিলাম যে অনেকগুলো ফাইন্ডিংস থাকে, মেইনলি জেনারেলাইজ ওয়াল থিকেনিং থাকে, ওয়াল থিকেনিং 7 হয়ে গেছে, এপিটার ডিস্টেন্ডেড থাকতে পারে, পেরিকোলিসিস্টিক ফ্লুইড থাকতে পারে, মার্ফিস সাইন, যেই কয়টা পাচ্ছেন আপনি সেখানে আপনি সাজেস্ট করলেন দিস ইজ অ্যাকিউট কোলিসিস্টাইটিস।
আর হোপফুলি ক্রনিক কোলিসিস্টাইটিস লিখতে পারবেন। আপনাদের কমন থিং ইজ অ্যাকিউট ক্রনিক কোলিসিস্টাইটিস, গলস্টোন, দেন স্লাজ ফাইন্ডিংস এন্ড দ্য ডিফারেন্স বিটুইন পলিপ, মাস, স্টোন, ফোল্ড, এগুলো একটু মনে রাখবেন। এন্ড স্লাজ অলসো, কিভাবে আমি কোন ডায়াগনোসিস যাচ্ছি, এন্ড জেনারেলাইজ লোকাল থিকেনিং এর কজ গুলো আপনাদের জানতে হবে। সো সরি ফর দ্য ইন্টারাপশন, আমি অ্যাপোলজি চাচ্ছি এবং ডাক্তার হাসান হাবিব ভাইকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আমাকে অনেকবার আপনাকে বদল করা হলো ক্লাসের মধ্যে, সো এদের কানেকশনটা একটু দুর্বল থাকায়, বাট আমি এই পর্যন্তই আমাদের ক্লাসটা নিচ্ছি। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলবেন। যেটা বেসিক ক্লাস আমরা গল্পটা আজকে করলাম, মোটামুটি 4-5 জন আছেন। তো যদি আপনারা বুঝে থাকেন ভালো, এটা না বোঝার কিছু নাই। তো প্রথম থেকে আমরা ইন্ডিকেশন থেকে শুরু করে প্যাথোলজি পর্যন্ত এসেছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট সাইন আমরা পড়লাম, ওয়েস্ট সাইন, মনে রাখেন যারা ভালো করবেন। ওয়াল ইকো শ্যাডো সাইন, দ্যাট মিনস গলব্লাডার ইজ ফুল অফ স্টোন এন্ড গলব্লাডার ইজ নট ভিজিবল, অনলি ওয়াল ইকো শ্যাডো, দ্যাট মিনস ফুল অফ স্টোন আমরা বলি, যেখানে লুমেন ভিজিবল হয় না। এটা আপনি অন্য পরীক্ষা এক্সরে দিয়েও আপনারা কনফার্ম করে ফেলতে পারবেন। আপাতত এইটুকুই। আপনারা যারা আছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে বুঝতে পেরেছেন, বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে প্লিজ আনমিউট করে কোয়েশ্চেনটা করবেন। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ম্যাম সিস্টিক ডাক্টে কি স্টোন হতে পারে? সিস্টিক ডাক্টে স্টোন ইমপ্লিট হতে পারে না? সিস্টিক ডাক্টে চলে যেতে পারে, হ্যাঁ স্টোন তো যেতেই পারে, কিন্তু আমি এখন আজকে ওই পর্যন্ত যাইনি। আমরা ডাক্টস গুলোকে বলেছি যে ভিজিবল হচ্ছে না যদি না ডাইরেক্টেড হয়, বাট সিস্টিক ডাক্টে তো অবশ্যই নেক থেকে সিস্টিক ডাক্টে স্টোন চলে যেতে পারে, তাই না? স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয়ে গেলে যে আপনার মিরিজি সিনড্রোম কি সব বলা হয়, সিস্টিক অবস্ট্রাকশন হলে গলব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে গেল। তো আপনি কোন পর্যন্ত গিয়েছে আমরা ডিরেক্টলি তো অত বুঝতে পারবো না, সো নেকের কাছেই তো সিস্টিক ডাক্ট, তো অবশ্যই নেক থেকে সিস্টিক ডাক্ট কেন আপনার সিতেও চলে যেতে পারে, তাই না? এই জন্য মাল্টিপল স্টোনকে আমরা খুব সহজে অপারেট করতে বলা হয়। ছোট স্টোন গুলো সিবিটি করে দিতে পারি, কোলিডোকলিথিয়াসিস ফর্মে আসতে পারে, তাই না? তাহলে আপনি যদি দেখেন একটু নেক থেকে এগিয়ে ডাক্ট গুলো ভিজুয়াল করার চেষ্টা করি আমরা, যদি কোনো অবস্ট্রাকশন থাকে তখন ডিস্টেন্ডেড, অবস্ট্রাকটিভ জন্ডিস এর ফিচার, মানে ক্লিনিক্যালি আপনি দেখতে থাকবেন যে পেশেন্ট কোন অবস্ট্রাকশন ফিচার আনছে, দেন আমরা ডাক্ট যদি ডাইলেটেড থাকে তাহলে আমরা দেখি। আর গলব্লাডার ডিস্টেন্ড থাকলে কাছাকাছি স্টোন থাকতে পারে নেক বা সিস্টিক ডাক্টে, এটাকে বলা হয় মিরিজি সিনড্রোম সামথিং এরকম একটা কিছু। চ্যাটে কে আছেন চ্যাট বক্সে? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছেন, থ্যাঙ্কস ম্যাম। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন। আমি অবশ্য অনলাইনে সবসময় বসি না, ম্যাডাম ডাক্তার মৌসুমী কামাল সবসময় বেশি নেন, তো আজকে ওনার একটু ব্যস্ততা অনেক, তো সেই জন্য আমাকে বলা হলো। তো একটু আমি অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেলাম, 2বার চলে গেল আপনার কানেকশন। তো তারপরেও যারা ধৈর্য ধরে বসে আশা করি আমরা আপনাদের প্র্যাকটিক্যালটা আরো ভালো করে বোঝাতে পারবো। তো একটু একটু পড়বেন, যারা দূরে থেকে ক্লাস করছেন আমাদের রেকর্ডটা থাকে, তো বারবার একটু নেড়ে চেড়ে পড়লে যে কি বলা হচ্ছে বা কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।